ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দোস্ত, তুই বিয়ে করছিস কবে? দিন দিন বুড়া হয়ে যাচ্ছিস তো। আমার বিয়ে নিয়ে তোকে আর ভাবতে হবে না। আমার এখনো বিয়ের বয়স হয়নি। তোর তো ইচ্ছে, আঙ্কেলকে বল বিয়ে দিতে, তাহলে নিজের বিয়ে নিজে খেতে পারবি। তুই চুপ থাক, আমি এখনো পিচ্ছি। নিজের তো চুল দাড়ি পেকে যাচ্ছে, তার খবর কি আছে? ওই, আমার বয়স কত জানিস? এখন মাত্র 25 চলতেছে। এখনই চুল পাকতেছে কেন তা জানি না, বাট দাড়ি তো আর পাকছে না। তোর চোখে কি সমস্যা আছে? অত কিছু জানি না। শাহনাজ আপুর বিয়ে শেষ করে তোর বিয়ে খাবো, দ্যাটস ফাইনাল। তো বিয়েটা নিজেই করে নে না, ফালতু বক বক না করে চুপচাপ থাক। একদম সিলেটে নেমে কথা বলবি। আমার ভীষণ ঘুম পাচ্ছে দোস্ত, একটু ব্যবস্থা করে দে না। ওই, তোর সমস্যাটা কি বলতো? এটা কি ট্রেন পাইছিস যে শোয়ার জায়গা পাবি? এটা বাস, বাসের মধ্যে সিটেই ঘুমাতে হয়। আমি আর কথা না বলে মিষ্টির জন্য একটু জায়গা ছেড়ে দিলাম। বেচারি ঘুমে ঢুলছে। আজ সারাটা দিন আমার ধকল গেল। সকালে ঘুম থেকে উঠে কোচিং, তারপর ভার্সিটি, দেন বাসায় এসে আবার ফ্রি ফায়ারের স্ট্রিমিং। উফ, আজকাল গেমে বেশি সময় দিচ্ছি না। কোথায় কথা ছিল আজ বিকাল থেকে স্ট্রিমিং করব, তার হলো না। এখন সিলেট যাচ্ছি বিয়েতে অ্যাটেন্ড করতে। মিষ্টির মামাতো বোন সানাজের বিয়ে। আরে ভাই, তুই মামা বাসা যা, খালা বাসা যা, যেখানে খুশি যা, বাট আমাকে সেখানে টানিস কেন? 1 ঘন্টা শান্তিতে স্ট্রিমিং করতেও দিল না, দূর। বিকালে ফোন বাজছে বারবার। স্ট্রিমিংয়ে থাকাকালীন ফোন পিক করতে অসুবিধে হয়, তবুও ফোন ইগনোর করা উচিত না। বাবা মা বর্তমানে গ্রামের বাসায়, যদি কোনো বিপদ আপদ হয় তাতে। আবার দাদি অসুস্থ। আভি স্ট্রিমিং রেখে ফোন চেক করলো। মিষ্টির 2টা মিস কল। বলতে বলতে আবার ফোন করলো মিষ্টি। আভি ফোন পিক করবে না করেও পিক করলো। হ্যালো দোস্ত, তুই কই? আমি তোর পায়ের নিচে। আর আমি কোথায় এখন থাকি জানিস না? আচ্ছা থাক, আমি আসছি। আরে আরে, আসছি মানে কি? আমি স্ট্রিমিংয়ে আছি, কথা বলতে পারবো না তোর সাথে। কথা বলিস কিনা দেখা যাবে। মিষ্টি ফোন কেটে দিল। এই বাসাটা অভি আর মিষ্টির বাবার, দুজন সেই ছোটবেলার ফ্রেন্ড। আজ এই বয়সেও বন্ধুত্ব অটুট রয়েছে। দোতলায় বাসাটার উপরের ফ্ল্যাটে থাকে মিষ্টিরা, আর নিচের ফ্ল্যাটে অভি। এখন অবশ্য অভির বাবা মা নেই এখানে, তারা চলে গেছে দাদিকে দেখতে। তিনি ভীষণ অসুস্থ। তাই এখন একাই থাকতে হচ্ছে এখানে। একা থাকতে অবশ্য সমস্যা হয় না, বরং শান্তিতে স্ট্রিমিং চালিয়ে যাওয়া হয়। কিন্তু মিষ্টির জন্য সেটা সম্ভব হয় না। যখনই আমাকে লাইভে দেখবে তখনই ফোন দিবে। ফোন অফ রাখলে সোজা নিচের ফ্ল্যাটে চলে আসবে। এভাবে কি বাঁচা যায়? কতবার ওরে ব্লক করলাম, অথচ দিব্যি ফেক আইডি খুলে লাইভে বাস দিবে। দরজায় শব্দ হচ্ছে, নিশ্চয়ই মিষ্টি এসেছে। এখন ওকে ঢুকতে দেয়া যাবে না, ঢুকতে দিলেই সব শেষ করবে। অভি, দরজা খোল, কথা আছে তোর সাথে। আমি চুপ করে থাকলাম। এখন কথা না বলে গেম চালিয়ে যাওয়াটা বেটার। মাইক অবশ্য অফ আছে, তাই ভিউয়ার আমার এখানকার কোনো শব্দ পাবে না। কি রে, খুলবি না তাই না? আচ্ছা থাক, আমি বাবাকে বলছি অভি সুইসাইড করেছে, তখন তোর গেমের 12টা বাজবে নিশ্চয়ই। তাই ভালোই ভালোই বলছি, দরজা খোল, তাহলে বেঁচে যাবে। আর তোর গেমেও ডিস্টার্ব করবো না। অভির এই মুহূর্তে রাগে গা জ্বলে যাচ্ছে। রাগটাকে নিয়ন্ত্রণে রাখা দরকার। গেমটা শেষ করে চুপচাপ স্ট্রিমিং অফ করলো। আস্তে আস্তে উঠে দরজা খুললো। কি বলবি বল? মিষ্টির মুখে রাজ্য জয়ের হাসি ফুটল। পরক্ষণে মুখটা আবার ক্লান্ত ভঙ্গি করে বলল, ভেতরে ঢুকে বলতেছি, সরে দাঁড়া। মিষ্টি রুমের ভিতর ঢুকে বিছানায় গা এলিয়ে দিল। অভি চুপচাপ রাগ কন্ট্রোল করছে। রাগ করে কি হবে? এই মেয়ে উল্টা আমাকে বাঁশ দিবে। অভি দরজাটা সামান্য ভিজিয়ে দিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। কি রে, কিছু বলছিস না যে? 2টা খুশির খবর আনলাম তোর জন্য, বল কোনটা আগে শুনতে চাস? মুহূর্তে অভির রাগটা কমতে শুরু করলো। তবে খারাপ খবর আছে শুনে টেনশন হচ্ছে। এই মেয়ে যখন বলেছে খারাপ খবর আছে, তার মানে খারাপ খবর ভালো হবার চান্স নেই। ভালো খবরটাই আগে বল। মিষ্টি মুখের হাসিটা প্রসারিত করলো। মিষ্টিকে হাসলে অনেক সুন্দর দেখায়, তবে কখনো বলা হয়নি। এই জীবনে কখনো বলা হবে বলেও মনে হয় না। যদিও এমনিতেও যথেষ্ট সুন্দর। আমি ছোটবেলা থেকে দেখে আসছি বলে হয়তো এত ভালো লাগে না, বাট যদি খারাপই হতো তাহলে এত প্রপোজাল আসতো না। রাস্তায় ওর জন্য ছেলেরা এক প্রকার লাইন লাগায় থাকে।
সানাজাপুর বিয়ে শনিবার। ইয়ে, কতদিন পর বিয়ে খাবো বলতো। আমি হাসলাম। আসলেই খবরটা ভালো, মনটা একদম ভালো হয়ে গেল। তবে এখন আবার খারাপ খবর শুনতে হবে। দূর। আর খারাপ খবরটা হলো আমি আজকেই যা। কথার মাঝপথে মিষ্টিকে থামিয়ে দিয়ে হালকা চিল্লিয়ে বললাম, ওয়াও তাই নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। কখন যাবি? এটা আবার খারাপ খবর নাকি? কথা শেষ করতে দিবি তো? শুধু আমি যাচ্ছি না, সাথে তুইও যাচ্ছিস, সেটা আজকে রাতেই। আমার হাসি হাসি মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। এটা খারাপ খবর? এই বছরের সব থেকে বড় খারাপ খবর। আমাকে যেতে হবে সিলেট, তাও আবার পাগলি মেয়েটাকে নিয়ে। এই মেয়ে তো আমার লাইফ এই কদিনে হেল্প করে দিবে। মিষ্টি ঠোঁটে হাসি রেখে বলল, বাবা তোকে আমার সাথে যেতে বলেছে। আঙ্কেল বললেই হবে নাকি? ওকে, আমি বাবাকে গিয়ে বলছি। অভি বলেছে আমি তোর বাপের চাকর না যে তিনি যা বলবেন আমাকে তাই করতে হবে। আমার একটা স্বাধীনতা আছে। কি এই ওষুধের কাজ হবে তো? অভি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। মিষ্টি যেহেতু ব্ল্যাকমেল করছে তাই ওর কথাই মানা শ্রেয়। এই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। এই মুহূর্তে মেয়েটাকে তুলে ড্রেনে চুবাতে ইচ্ছে করছে, তা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে বলল, কোন দিন ফিরবো? আমি কি জানি, এখনো যাইলাম না। আর তুই ফেরার কথা বলছিস? ফেরার কথা বলছি কারণ আমার গেমিং আছে, ভার্সিটি আছে। ওরে আমার পড়ুয়া রে, সবকিছু গোছগাছ কর, রাতে রওনা দেব। তোকে এসব ভাবতে হবে না, বিদায় হয় রুম থেকে। যাচ্ছি তো, এত রাগ দেখানোর কিছু নাই। মিষ্টি বেরিয়ে গেল। অভির মনে পড়লো নিশাত নামের মেয়েটার সামনে পরীক্ষা। ও ভীষণ কাঁচা, এই লকডাউনে আরো অবনীত হয়েছে। এই অজুহাতে যদি সিলেট যাওয়া থেকে বেঁচে যেতে পারি তাহলে খারাপ কি? অভি সন্ধ্যে 7টার দিকে রেডি হলো টিউশনিতে যাবে বলে। দরজাটা লক করে নিচে নামলো। বাইকটা বের করে স্টার্ট করবে এমন সময় মাহিন কোথা থেকে দৌড়ে এসে বাইকের সামনে দাঁড়ালো। মাহিন হলো মিষ্টির ছোট ভাই, তবে সে মিষ্টির মতো এতটা অভদ্র হয়নি। এই ছেলে অভি বলতে পাগল, যদিও তার কারণ আছে। ভাইয়া কোথায় যাচ্ছ? এই সময়টা তোমার স্ট্রিমিং করার কথা। টিউশনিতে যাচ্ছি ভাই রে, আজকাল গেমে টাইম দিতে পারছি না। ধুর, আমি কোথায় ভাবলাম তোমার কাছ থেকে লেটেস্টের টেকনিকটা শিখে নিব। হেডশটের কোনো টেকনিক নাই রে, তুই খেল পাবি, বাট এই সময় না, তোর পড়ার টাইম। মাস্টার আসেনি? মাহিন হেসে হেসে উত্তর দিল, না ভাইয়া। এমন সময় মাহবুব সাহেব উপরতলা থেকে নিচে কথা বলার আওয়াজ পাচ্ছিলেন। তিনি বিছানা থেকে নেমে ব্যালকনিতে আসলেন। অভি নাকি বাবা? অভি হালকা হেসে বলল, হ্যাঁ আঙ্কেল, আপনার শরীরটা ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা। তোমার সাথে কিছু কথা ছিল বাবা, একটু উপরে আসো তো। অভি বুঝে গেল তাকে ঠিক কি বলা হবে। সে বাইক থেকে নেমে উপরে উঠে আসলো, নিজেকে গুছিয়ে নিয়ে ঘরের ভিতর পা বাড়ালো। আঙ্কেল কিছু বলবেন? হ্যাঁ বাবা, মিষ্টি তোমাকে বলেছে নিশ্চয়ই যে তোমাকে সিলেট যেতে হবে। আমি তোমার বাবা মায়ের সাথেও কথা বলেছি, তারা রাজি হয়েছেন। মাহিনকেও সঙ্গে নিও। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আমি যাব। মাহবুব সাহেব অত্যন্ত সুপুরুষ ছিলেন, তা বোঝা যায়। কণ্ঠে তার অসম্ভব দাম্ভিকতা। বয়স হয়ে গেলেও বোঝা যায় একসময় তিনি অনেক সুন্দর ছিলেন, মারাত্মক ধরনের সুন্দর। দেখো বাবা, আমার অফিসে অনেক চাপ, তোমার বাবা গ্রামে চলে যাওয়ায় আর ঝামেলা ফেসেছি। অফিসে একাই কাজ সামলাতে হয়। এই অবস্থায় বিয়েতে অ্যাটেন্ড করা পসিবল না। আর আশেপাশে বিশ্বস্ত কেউ নাই যাকে ভরসা করা যায়। আর মাহিন তো থাকবেই। তোমাকে মিষ্টি বেশি জ্বালাতন করবে না। বাসের টিকিট কেটে নিয়েছি, আজ রাত 10টায় তোমাদের বাস। আচ্ছা আঙ্কেল, সমস্যা নেই, আমি টিউশনিটা পড়িয়ে সব গুছিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। সেখান থেকে সালাম দিয়ে বেরিয়ে আসলো অভি। বড় মানুষের মুখের উপর না বলতে পারি না, হয়তো খারাপ ভাববে আমায়। হঠাৎ বাসের ঝাঁকুনিতে তন্দ্রাচ্ছন্ন ভাবটা ভাঙলো অভির। চোখ খুলে যা দেখলো তাতে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল অভি। রাত 11:33, বাস চলছে তার আপন গতিতে। আমার বাম পাশে ঘুমিয়ে আছে মিষ্টি, চেহারায় রাজ্যের ক্লান্তির ছায়া। অভি ভেবে পাচ্ছে না এই মেয়েটা এত জ্বালায় কিভাবে। আর এখন মনে হচ্ছে এই মেয়েটার মতো শান্ত মেয়ে জগতে খুঁজে পাওয়া যাবে না। মিষ্টি ক্লাস 5-এ পড়া ছোট ভাই মাহিন কানে হেডফোন লাগিয়ে ফ্রি ফায়ারে মনোযোগী ছাত্রের ভূমিকা পালন করছে। পুরো বাসে পিনপত নীরবতা বিরাজ করছে। মনে হচ্ছে অভি আর মাহিন ছাড়া কেউ বাসে জেগেনি। বিষয়টা ভেবে অভি চারপাশে সুতীক্ষ্ণ চোখ দিয়ে স্ক্যান করা শুরু করলো। না, অনেকেই জেগে আছে, তাদের এই বোরিং সময় কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভি মাহিনকে হালকা নাড়িয়ে বলল, কি অবস্থা তোর? চোখে কি ঘুম আসে না? সারাদিন রাত গেম নিয়ে পড়ে থাকিস। মাহিন গেম থেকে চোখ সরিয়ে কানের হেডফোন খুলে ফেললো। বিরক্ত কণ্ঠে বলল, কিছু বলেছিলে ভাইয়া? না বাবু, সারাদিন যে চোখে চশমা লাগাই, গেমে পড়ে থাকো, পড়াশোনা করবা কখন? তুমিও তো আগে অনেক গেম খেলতে, আমি তোমার ফ্যান, তাই আমিও সারাদিন গেম খেলে তোমার মতো হতে চাই। মাহিনের যুক্তিপূর্ণ জবাবে দমে গেল অভি। সত্যিই তো, বড়দের কাছ থেকে তো ছোটরা শিখবে। যেখানে অভি ছিলাম গেমের পোকা, সেখানে মাহিনের নিষেধ করে অপমানিত হবার কিছু নাই। ভাইয়া তোমার ইউটিউবের কন্টেন্টগুলো কিন্তু ফাটাফাটি, সেই ভিউ আসে। তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, এখন চুপচাপ ফোন রেখে ঘুমাই পড়, না হলে বিয়ে বাড়িতে গিয়ে দিনের বেলা ঘুমে ঢুলবি।
ভাইয়া, বিয়ে বাড়িতে গিয়ে কেউ যদি তোমায় চিনে ফেলে আর সবাইকে বলে দেয় যে তুমি ইউটিউবার, আই এম শিওর বাংলাদেশের সব জায়গায় তোমার ভিউয়ার্স আছে। এটা কি চিন্তার বিষয় না? হ্যাঁ ভাই, অনেক চিন্তার বিষয়। তুই ফোন রেখে চিন্তা কর, ঘুমাতে হবে না। এদিকে দেখ, তোর বোন মরার মতো ঘুমিয়ে আছে। তুমি আপুর কথা বাদ দাও তো। তুমি কি জানো আপু আমার গেম খেলা একদম সহ্য করতে পারে না, শুধু তোমাকে গালি দেয়। অভি একটু নড়ে চড়ে বসলো। অবির অজান্তে ওর নামে এমন অপবাদ দেয় এই মেয়ে, তা জানা ছিল না। তোর গেমিং এর সাথে আমাকে গালি দেওয়ার সম্পর্কটা ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে বলতো। আপু বলে তোমার কারণেই নাকি আমি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছি। তোর আপুর কথা আধা সত্য, তুই নষ্ট হচ্ছিস সেটা সত্য, কিন্তু এটার কারণ আমি না, বুঝলি? আপুর কথা বাদ দাও তো। আপু তো একটা বোরিং মানুষ, কথায় কথায় আমাকে দিয়ে কাজ করিয়ে নেয়। সামান্য একটা ফ্যানের সুইচ অন করতেও আমাকে ডাকে। তুমি বলো তো, আমি একটা গেমার মানুষ, আমাকে দিয়ে কি সবসময় কাজ করানো উচিত? ফ্যানের কথা না হয় বাতি দাও। এখন তো শীতকাল পড়বে, তাই আগের মতো আর জ্বালাই না, কিন্তু লাইট অফ অন করতে প্রতিদিনই ডাকবে। অসহ্য। মাহিনের বড় বড় কথায় ঠিক কী রিয়াকশন দেবে বুঝতে পারলো না অভি। বাংলাদেশের প্রতিটা বড় ভাই বোন তার ছোটর কাছ থেকে এমন কাজ করিয়ে নেয়, তবে ছেলে যে গেম মাথার ভিতর স্নায়ুগুলোকে বশ করছে তা ভালো করে বুঝতে পারছে অভি। শরীরের পুরো ভার সিটের উপর রেখে বলল, ঘুমিয়ে পড়। বাস চলছে নজরুল ইসলাম সেতুর উপর দিয়ে। বাসের ছোট জানালা দিয়ে প্রচণ্ড বাতাস বাসের ভিতর প্রবেশ করছে। বাতাসের জন্য এক নির্মল পরিবেশ বিরাজ করছে পুরো বাস জুড়ে। সেই বাতাসে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব। অক্টোবরের শেষের দিকেই গরম আর ঠান্ডার মিশ্রণটা অনেক ভালো লাগে, তবে বেশিক্ষণ এত শান্তি পাওয়া যাবে বলে মনে হয় না। শেষ রাতের দিকে ঠান্ডা পড়বে অনেক। মেঘনা নদীর উপর দিয়ে নির্মিত এই সেতুর পাশে আরও 2টি সেতু রয়েছে, সেটা অবশ্য রেল সেতু। মধ্যরাতের এই কোলাহল মুক্ত পরিবেশে চারপাশটা কেমন রহস্যময় মনে হচ্ছে। রেল সেতুতে লাইটিং ব্যবস্থা না থাকায় এই অন্ধকারে সেতুটা চোখে পড়ল না। গাড়িটা যখন থামলো তখন রাত 3টা। সেতু পার হয়ে আশুগঞ্জের উজানঘাটি রেস্টুরেন্টের ঠিক সামনে দাঁড়ালো বাসটি। এখানে হালকা নাস্তা করতে হবে। সেই ডিনারটা রাত 9টায় করার কারণে এখন ক্ষুধাটাও লেগেছে মোটামুটি। অভি একটু দাঁড়িয়ে শরীরটাকে ঠিকঠাক করলো। এতক্ষণ সামান্য ঘুমাতেও পারেনি সে। 2টা মানুষের নিরাপত্তার দায়িত্ব যখন কাঁধে পড়ে তখন ঘুমানোর সময় পাওয়া যায় না। মাহিন উঠে পড়, এখানে খাবো আমরা। একটু আগে ঘুমিয়ে পড়া মাহিনের কানে অভির বলা কথা কানে গেল না। বাস চালক সবাইকে কিছু খাওয়ার জন্য আর কিছু লাগলে তা নেওয়ার জন্য 20 মিনিট দিয়েছেন। এখন সময় নষ্ট করা উচিত হবে না। অভি মাহিনের শরীর হালকা ঝাঁকিয়ে বলল, এই ওঠ, আমাদের এখানে একটু নামতে হবে। মাহিন চোখ খুলে একবার নিজের দিকে তাকাচ্ছে আর একবার অভির দিকে তাকাচ্ছে। এখনও ঠিক কোথায় আছে তা বুঝতেই পারলো না। ঘুমে চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। এখন অনেক ঘুম দরকার। অভি ব্যাগপত্র ঠিকঠাক করে মাহিনকে বলল, তোর বোনকে ডাক, ওই যে ঘুমিয়ে পড়লো আর জেগে ওঠার নাম নেই। মাহিন তার অভি ভাইয়ের কথা শুনে সিট থেকে উঠে মিষ্টি শরীরে ধাক্কা দিয়ে বলল, আর কত ঘুমাবা? মরার মতো পড়ে থাকলে হবে না, উঠো, উঠে পড়ো আপু। প্রথম ডাকায় আড় মোড়া ভেঙে উঠে পড়ল মিষ্টি। চোখে মুখে স্পষ্ট বিরক্তি ভাব টেনে বলল, এত তাড়াতাড়ি সিলেট আসলাম কিভাবে মাহিন? আমাদের তো সকালে পৌঁছানোর কথা। মিষ্টির কণ্ঠ শুনে অভি পেছনে ফিরে তাকালো। আমরা সিলেট এখনো পৌঁছাইনি ম্যাডাম, আমাদের এখন নামতে হবে, সামান্য খাওয়া দাওয়া করতে হবে। উজান ঘাটে রেস্টুরেন্টে ঢুকে 3 জনের জন্যই 2টো করে পরোটার সবজি অর্ডার করলো অভি। মিষ্টি আর অভি নিজের জন্য 2টো চায়ের অর্ডার দিল, মাহিনের জন্য একটা কোক বরাদ্দ রাখলো। বরাবরের মতো মাহিনের কোকে দুর্বলতা। সেই কোক যখন চোখের সামনে দেখতে পেল তখন সামনে থাকা অন্য খাবার আর নজর পড়ল না, কিন্তু হাত দিয়ে কোক স্পর্শ করার আগেই সেটা নিয়ে নিল অভি। চোখে মুখে রাগী ভাব এনে বলল, আগে পরাটা খা, খালি পেটে এসব খেলে পেট ব্যথা করবে। আমি কুক যে কোনো মুহূর্তে খেলেও পেট ব্যথা করবে না অভি ভাই? তুই চুপচাপ আগে পরোটা খা, দেন কথা বলিস। খাওয়ার পুরোটা সময় চুপচাপ থাকলো মিষ্টি। খাওয়া দাওয়ার পার যখন শেষ হলো তখন 3:30। সবাই বাসে ওঠার পর বাস পুনরায় সিলেটের উদ্দেশ্যে রওনা হলো। এখন হালকা শীত শীত করছে। মিষ্টি কিছু জানালাটা অফ করতে ইচ্ছে করছে না। এই জানালার পাশে বসার জন্যই রাতে ঝগড়া হয়েছে এক দফা। এখন আর যদি জানলাটা অফ করি তাহলে খোঁচামূলক কিছু বাণী শুনতে হবে। তার থেকে এমনিই থাকি বাবা। কিরে, জানালাটা অফ করে দে। ঠান্ডায় কাঁপছিস অথচ জানালা অফ করছিস না, কারণটা কি? কিছু না, আমার এমনিই ভালো লাগছে। ঠান্ডায় কাঁপতে আমার ভালো লাগে, বুঝছিস তো। এখন চুপচাপ থাক। এই জন্যই মানুষের ভালো করতে নাই, সোজা কথা সোজা হিসেবে নিতে পারিস না। আমার ভালো করতে হবে না তোর। আচ্ছা, ব্যাগ থেকে একটা ঠান্ডার কাপড় বের করে নে, না হলে ঠান্ডা লেগে যাবে। অভির এরকম ভদ্রতা দেখে ভ্রু মুচকে তাকালো মিষ্টি। কি ব্যাপার বলতো? এত খেয়াল রাখার নাটক করছিস যে? আমার সবকিছুই তো তোর নাটক মনে হয়। এখন ঠান্ডা লেগে যাক আর জ্বর বাঁধিয়ে ফেল।
তখন বিয়েটাও শান্তিতে খেতে পারবো না। বিয়ে না খেয়ে তখন তোকে টানতে হবে আমার। আর আঙ্কেলও তার গুণধর মেয়েকে আমার দায়িত্বে রেখে দিয়েছেন। এখন সামান্য কিছু হয়ে গেলে জবাবদিহি তো আমাকেই করতে হবে, তাই না? অবির কথায় মুখটা কুঁচকে গেল মিষ্টির। এই মুহূর্তে সুন্দরভাবে একটা উস্কানিমূলক কথা বলা দরকার ছিল, তখন ঝগড়া বেজে যাবে। আর বা শুদ্ধ মানুষ এখন ঘুমিয়ে পড়েছে, এদের ঘুম দরকার, অন্যদের বিরক্ত না করাই শ্রেয়। ভোর 6টার দিকে যখন অবির ঘুম ভাঙল তখন বাসটি কিন ব্রিজে এসে পড়েছে। এই ব্রিজকেই সিলেটের ল্যান্ডমার্ক বলা হয়। ব্রিটিশ আমলে নির্মিত এই ব্রিজটা অসাধারণ দেখতে। হালকা কুয়াশায় ঢাকা ব্রিজটা দেখতে যে কারোরই ভালো লাগবে। ব্রিজটা সুরমা নদীর উপর নির্মিত, যে নদী পার হয়ে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু সিলেটে প্রথম পা রেখেছিলেন। একটু পরে পৌঁছে যাব 360 আউলিয়ার দেশ সিলেটে। তারপর সেখান থেকে আবার মৌলভীবাজার, সেটাই আমাদের গন্তব্যস্থল। বাস থেকে নেমে নাস্তা করার জন্য তিনজনে ঢুকে পড়লো রেস্টুরেন্টে। সকালের নাস্তাটা করে রওনা হতে হবে। এখন দুপুর 12টা 14। হালকা রোদ দেখা যাচ্ছে জানলা দিয়ে। বিয়ে বাড়িতে সাধারণত যেরকম গমগমে পরিবেশ থাকে সেটা এখন নেই। আগামী শনিবার শাহনাজাপুর বিয়ে, অথচ আজ শুক্রবার হওয়া সত্ত্বেও এখনো বাসায় তেমন আমেজ নেই। কেন সেটাই বুঝতে পারলো না অভি। অন্তত বাচ্চাদের দৌড়াদৌড়ি তো থাকা উচিত। সারা রাত বাস জার্নি করার পর সকাল 7টায় মিষ্টির মামা বাড়িতে এসে পৌঁছতে পেরেছে অভি। সাধারণ পরিচয় পর্ব সেরে নিয়ে ঘুমের দেশে চলে গিয়েছিল অভি। শেষ রাতে একটু ঘুমিয়ে পড়লেও এখনও মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। মিষ্টির মামা বাসার সবাইকে অভিকে ভালো করে চিনে। মিষ্টির মামা তো অভিকে নিজের ছেলের মতো ভাবে। তার কাছে অভির মতো ছেলে হাজারে একটা। লেখাপড়া, আদব কায়দা সব বিষয়ে 100তে 100। কিন্তু মিষ্টি তেমন প্রশংসা আদায় করে নিতে পারে নাই মামার থেকে। তবে এই বিষয়ে তেমন মাথাও ঘামায়নি মিষ্টি। সকালে ঘুমিয়ে পড়ার পর মাত্র ঘুম ভাঙল অভির। যদিও ঘুমটা মন মতো হয়নি, নতুন একটা জায়গায় তেমন ভালো ঘুম না হওয়া স্বাভাবিক। তবে একটা সময় ছিল যখন রাতের পর রাত শুধু গেমিং করেই কাটিয়ে দিয়েছিলাম। তখন ভার্সিটিতে সবে মাত্র চান্স পেয়েছি। হঠাৎ উচ্চস্বরে বেজে উঠল অভির ফোন। ফোনটা সাইলেন্ট না করে রাখাই যথেষ্ট। বিরক্ত হলো অভি। স্ক্রিনে জল জল করছে সৌমিত্র দাঁত কেলানো হাসি। সৌমিত্র ফোন করেছে, তাও আবার এই সময়। দোস্ত, আমরা তো এসে পড়েছি। ফোনটা কানে নেওয়ার সাথে সাথে ওপাশ থেকে উচ্চস্বরে বলে উঠল সৌমিত্র। অভি বুঝতে পারলো না কিছুই। কি বলছিস? এসে পড়েছি মানে কি? এসে পড়েছি মানে এসে পড়েছি, আর কয়েক মিনিটের মধ্যে বাড়িতে ঢুকছি। মিষ্টি তোকে কিছু বলেনি? আমি ঠিক বুঝতে পারছি না দোস্ত, মিষ্টি তো কিছুই বলে নাই। হায় হায়, মিষ্টি তো আমাদের দাঁত করলো, সাথে বললো পুরো সিলেট ঘুরবো বিয়ের পর। আমি তো লোভ সামলাতেই পারলাম না। তাছাড়া সামনে পড়াশোনার চাপ নেই। মিষ্টি তো মিথিলাকেও জোর করে রাজি করেছে। এখন মিথিলা আমার পাশে। ওই শয়তান মেয়ে আমাকে কিছুই বলে নাই। মিথিলাকে আনলি কিভাবে? যদি একবার ধরা খাইস না তাহলে আজীবনের জন্য প্রেম করা বাইর হয়ে যাবে। তোকে ওসব নিয়ে ভাবতে হবে না মামা। নিজে তো একটা প্রেম করতে পারলি না, তোর শ্বাস ধরলে চিরকুমার থাকতে হবে। আচ্ছা তুই সাবধানে চলে আয়, তবে ভুলেও এমন বিহেভ করিস না মিথিলার সাথে, যাতে সবাই সন্দেহ করে। ফোনটা কেটে দিয়ে রুম থেকে বের হলো অভি। বাড়িটায় সে কবে আসছিল মনে করতে পারছে না। অভি যখন ছোট ছিল তখন নিয়মিত প্রতি মাসে একবার হলেও এখানে আসতো মিষ্টির মায়ের সাথে। এই কথা অভির মনে নেই, কিন্তু অভির মা প্রায় গল্প করতেন আর পুরোনো দিনের সব কাহিনী জুড়ে দিতেন। ছোটবেলা থেকে অভি মিষ্টির একসাথে বেড়ে ওঠা। ঝগড়া ছাড়া এমন কোনো সপ্তাহ কেটে গেছে বলে মনে হয় না। দুষ্টু প্রকৃতির অভি এখন শান্ত হয়ে গেলেও মিষ্টি হতে পারেনি। মিষ্টির আগের সেই চঞ্চলতা এখনো আছে। মামার বাড়িটা একটু পুরাতন পুরাতন ভাব, কিন্তু রুমের ভিতর ঢুকলে মনে হবে এটা কোনো রাজমহল। মিষ্টির নানা ছিলেন অত্যন্ত শৌখিন মানুষ। তার শৌখিনতার ছোঁয়া সারা বাড়িতে লেগে আছে, তা স্পষ্ট বোঝা যায়। প্রতিটা রুমের বাইরে দুইটা দুইটা করে অপরাজিতার অলোকানন্দা লাগানো। সবগুলো রুমের দরজা দেখলে মনে হবে এটা কোনো রাজপ্রাসাদের প্রবেশ দরজা। অভি বারান্দায় দাঁড়িয়ে সারা বাড়িটায় নজর ভুলিয়ে যাচ্ছে। এমন সময় শাহনাজ আপুর আগমন ঘটলো। অভি সালাম দিয়ে নম্রভাবে জিজ্ঞেস করলো, ভালো আছো আপু? বিনিময়ে শাহনাজ আপুর মুখে স্পষ্ট হাসি লক্ষ্য করা গেল। বিয়ের আগে কি প্রতিটা মেয়ে এমন করে হাসে? লুকিয়ে লুকিয়ে হাসতে পারে, কিন্তু এভাবে হয়তো না। তবে বিদায়ের মুহূর্তটাকে মনে করে খুব হাসি পেল অভির। মেয়েরা কেমনে যে এগুলো পারে। আলহামদুলিল্লাহ ভালো ভাই, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ। বাড়িতে কাউকে দেখছি না যে, সবাই কই গেছে? এখনো তো অনেকেই আসেনি, তারা সবাই বিকেলে আসবে। আসলে আমাদের যত আত্মীয় আছে তারা সবাই আশেপাশেই থাকে, আর বিয়েটাও হুট করে ঠিক হলো। তা এখনো গেম নিয়েই পড়ে থাকবি নাকি চাকরি বাকরি করবি? শাহনাজ আপুর কথায় লজ্জা পেয়ে গেল অভি। অভি আর শাহনাজ দুজনেই প্রায় সমবয়সী, তবু অভি তুমি করে বলে, কখনো তুই করে বলতে পারে নাই। ছোটবেলা থেকে আপু বলেই ডেকে এসেছে। না আপু, গেম আগের মতো খেলি না।
চাকরি বলতে বাবার অফিসে জয়েন হতে বলছে সবাই। দেখি কি করা যায়। ভালো ভালো, চাকরি পেলে বিয়ের সাথে করিস। মিষ্টি মাহিন কি এখনো ওঠে নাই? না, তবে এখন উঠবে মনে হয়। গায়ে হলুদ তো আজকে, তাই না? হ্যাঁ, আজকে সন্ধ্যায়। আচ্ছা থাক, আমাকে যেতে হবে। সানাত চলে যাবে এমন সময় আবার পেছনে ফিরে বলল, ও ও, যে কাজে এসেছিলাম সেটাই তো বলা হলো না। আমু তোকে আর বাকি দুজনকে গোসল করে খেতে ডাকছে, চলে আসিস তাড়াতাড়ি। গায়ে হলুদের পাঠ চুকে গেল সন্ধ্যার পর। গ্রামীণ সমাজে গায়ে হলুদের সময় অনেক আচার অনুষ্ঠান পালন করা হয়। তাদের মধ্যে অধিকাংশই হয়তো কুসংস্কার। গায়ে হলুদের সময় কনেকে হলুদ লাগানোই তো নিয়ম, অথচ তা না করে আশেপাশে যাকেই পায় তাকেই হলুদে মাখামাখি করে দেয়। এই ভয়ে চালাকি করে সৌমিত্রর সাথে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল অভি। ফোনটা বুদ্ধি করে বাসে রেখে দেওয়া একদম ভালো হয়েছে, না হলে মিষ্টির নাম মামা ফোন করে একদম জ্বালিয়ে মারত। সকালে বাড়ির যে পরিবেশ ছিল তার পুরোপুরি পাল্টে গেছে বিকেল হতে না হতে। মিষ্টির দুই ফুপিয়ার সাথে তাদের পরিবারের কয়েকজন করে লোক, তারপর আবার আছে মিষ্টির মায়ের পরিবারের লোকজন। এখন বাড়িতে পুরো মেলা বসেছে মনে হচ্ছে। হলুদের সময় পালিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে অভি আর সৌমিত্র। অচেনা অজানা জায়গায় এমন করে হাঁটতে একদম ভালো লাগছে না সৌমিত্র। সৌমিত্র পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিতে বলল, আর কতক্ষণ এমন করে হাঁটবো বস? পায়ে ব্যথা হয়ে যাচ্ছে তো। এখন যাব, চলো। সৌমিত্র সিগারেট জ্বালিয়ে সিগারেট একটা টান দিয়ে বলল, আমরা আসলাম ভালো কথা, মিথিলাকেও আনলে ভালো হতো না? হ্যাঁ ভালো হতো, তখনও সিগারেট খেতে পারতি। এমন করিস কেন মামা? আজকে সারাদিকে মিথিলার জন্য একটা সিগারেট খেতেও পারিনি, এখন অন্তত শান্তিতে খেতে দে, ব্ল্যাকমেল করিস না। আচ্ছা যা করলাম না। মিষ্টি যে তোদের ডাকবে এটা কল্পনার অতীত ছিল আমার। যেখানে আমার আশাই ছিল অনিশ্চিত, সেখানে তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে হাজির হইলি। কথার মাঝখানে ফোন আসলো সৌমিত্রর। ফোনটা পকেট থেকে বের করতে করতে সিগারেটটা শেষ টান দিয়ে ফেলাই দিল মাটিতে, সাথে পা দিয়ে পিষে সিগারেটের চিহ্ন বিলুপ্ত করলো। ভাবটা এমন যে সিগারেট ওর চরম শত্রু। শত্রুকে ফালায় যেমন পা দিয়ে মাটিতে পিষতে ইচ্ছে করে, তেমনি সিগারেটও ওর চরম শত্রু। মিথিলা কল দিছে দোস্ত, তোর বউ। ফোনটা পিক করে কথা বলো, আর আমাদের কথা জিজ্ঞেস করলে বলিস একটা দরকারে বাইরে আসতে হয়েছে, এখন বাসায় ফিরছি। সৌমিত্র ফোনটা রিসিভ করে হ্যালো বলবে, তার আগেই মিথিলা চিল্লিয়ে বলল, কুত্তার বাচ্চা কুত্তা, শালা গায়ে হলুদের শুরু হয়েছে আর হাওয়া হয়ে গেছিস। আয় আগে বাড়িতে, মামা তোদের খোঁজ করছে তখন থেকে। আসলে দোস্ত একটা দরকারে বাইরে বের হয়েছি, আমার আসছি, চিন্তা করিস না। তোর কি দরকার আমার জানা আছে। মিথিলাকে আজ সব বলবো তুই লুকিয়ে লুকিয়ে সিগারেট খাস। ওই গাধাটা কোথায় রে? ওই ফোন রিসিভ করছে না কেন? কি দোস্ত প্লিজ তারা, আমি এক্ষুনি যাচ্ছি বাসায় অভিকে নিয়ে, তুই কিছু বলিস না প্লিজ। কথাটা শুনলো কিনা জানি না, তার আগে ফোন কেটে দিল মিষ্টি। সৌমিত্র রীতিমতো ঘাম ছুটছে শরীর থেকে। মিষ্টি যা বলে তাই করে। সৌমিত্র সিগারেট খাই এই কথাটা মিথিলা জানতে পারলে সোজা বৃন্দাবনে পাঠাবে পবিত্র হবার জন্য। কি বললো রে মিথিলা? সৌমিত্র জিব্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলল, আমি সিগারেট খাই এটা মিষ্টি কিভাবে জানলো? তুই স্যার রাত তেমন কেউ জানে না এই খবর। মিষ্টিকে কি তোর খুকি মনে হয় যে ওকে বলতে হবে? ও বুঝে গেছে সব। চল দোস্ত চল, আমাকে বাঁচা। অভি আর সৌমিত্র বাসে আসলো সন্ধ্যে 7টার দিকে। বাড়িতে কোলাহল একটু আগে থেকে কমেছে। সৌমিত্র গেট দিয়ে কেবল বাড়িতে ঢুকবে তার আগেই সামনে এসে দাঁড়ালো মিথিলা। সৌমিত্র শুধু মনে মনে জপল, হে ভগবান, আমায় এবারের মতো বাঁচিয়ে দাও। ভোরে ঘুম থেকে উঠেছে মিষ্টি। উঠেই হাতে ব্রাশ নিয়ে বাড়ির পেছনের পুকুর ঘাটে চলে এসেছে, আর সাথেও মিথিলাকেও আনা হয়েছে। ভোরে সূর্য হালকা উঁকি দিচ্ছে দূরের ছোট বড় গাছগুলোর উপর, আর সেই প্রতিবিম্ব গঠিত হচ্ছে পুকুরের স্বচ্ছ পানিতে। প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিষ্টি। মিথিলা মিষ্টির এই নীরবতা ধরতে পারছে না, কিছু বলতেও পারছে না, কারণ সম্পর্কে ওর বড় হয় মিষ্টি। বাড়ির পেছনে আজ প্রথমবার আসলো মিষ্টি। এসে বিস্ময়ে হা হয়ে গিয়েছিল। এমন সুন্দর সকাল ইট পাথরের শহরে কখনো দেখেনি। কেমন সুন্দর হাওয়া আসছে আশপাশ থেকে, সেই হাওয়ায় দোল খাচ্ছে মিষ্টির কেশ। মিথিলা চুপ করে বসে থাকতে না পেরে বলল, এত সকালে এখানে আনলে যে আপু, তোমার কি মন খারাপ? মিষ্টি মিথিলার কথা শুনলে কি শুনল না, সে এক দৃষ্টিতে সেই সূর্যের দিকেই তাকিয়ে আছে। গতকাল সারাদিন অভির সাথে নিজে থেকে কথা বলতে যায়নি মিষ্টি। নিজের এই কর্মে প্রচন্ড খুশি হলেও অভিও যে কোনো খবর নেয়নি, এই জন্যই অবাক হচ্ছে। নিজের আত্মসম্মান বোঝে আঘাত লাগলো মিষ্টির। তাহলে কি এতদিন আমি ওরে শুধুই জ্বালাতন করতাম? ওরও তো একটু খোঁজ নেওয়া উচিত ছিল। বিয়ে বাড়িতে নিয়ে এসে উদ্ধার করেছে আমায়। মিথিলা উত্তর না পেয়ে আবার বলে উঠল, আপু
মিষ্টি সচকিত হয়ে মিথিলার দিকে তাকালো। সকাল সকাল মিথিলাকে এখানে নিয়ে এসে ডিস্টার্ব করলো না তো? বলো মিথিলা, আচ্ছা রাত্রে কি সৌমিত্রের সাথে কথা হয়েছে তোমার? সৌমিত্রর নাম শুনে লজ্জায় লাল হয়ে গেল মিথিলা। অস্ফুট স্বরে বলল, হ্যাঁ আপু, কথা হয়েছে। দেখো মিথিলা, আমাদের ফ্রেন্ডশিপটা তো কেমন জানো। কলেজ লাইফ থেকে সৌমিত্রকে চিনি, ও ভীষণ ভালো ছেলে আর সবার সাথে ফ্রি মাইন্ডেড। আর তোমার সাথে ও সম্পর্কটা মাত্র বছর খানেক হলো। তোমার ওকে কেমন মনে হয়? মিষ্টির কথায় মিথিলার গলা শুকিয়ে গেল। তাহলে কি সৌমিত্র? না না, ধুর, কি ভাবছি আমি? মিথিলা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল। বুঝিনি আপু। মিথিলার কথায় হো হো করে হেসে উঠল মিষ্টি। হাসতে হাসতে বলল, মজা করলাম। সকাল 10:39। সকালের মিষ্টি সূর্যটা রেগে মেগে দুপুর হবার জন্য প্রস্তুত। এদিকে সৌমিত্র মরার মতো ঘুমিয়ে আছে। অভি সকাল সকাল উঠে বিয়ের বিভিন্ন কাজে হাত লাগাচ্ছে। ডেকোরেশনের ব্যাপারটা একা হাতে সামলাচ্ছে অভি। মিষ্টির মামা বারবার বারণ করছে কাজ করতে, তবুও মানছে না অভি। এই সময় রুমে বসে থাকার মতো লজ্জাজনক আর কি হতে পারে? বড় মানুষগুলো সব দেখাশোনা করছে আর আমি বসে থাকবো? তা তো হতে পারে না। মাহিন তার ফোন নিয়ে পুকুর পাড়ে মিথিলাকে নিয়ে বসে আছে। মিথিলা জায়গাটা বড্ড ভালো লেগেছে। এখনো কেমন বাতাস বইছে চারপাশে। মিথিলা মাহিনের তুলে হাত বুলিয়ে দিল আর বলল, তুমিও গেম খেলো অভি ভাইয়ের মতো? মাহিনের মনোযোগ পুরোপুরি গেমের মাঝে রেখেও মিথিলার দিকে তাকিয়ে আবার গেমে চোখ দিল। গেম বিষয়ে কেউ প্রশ্ন করুক, এটা মাহিন চায়। আর অভি ভাইয়ের সাথে তুলনা করছে দেখে গর্বে বুকটা ভরে উঠল মাহিনের। তবুও সেলিব্রিটি ভাব মেরে বলল, অভি ভাইয়ের মতো এতটা পারি না, তবে যথেষ্ট ভালো খেলি। নিজের মুখে নিজের প্রশংসা শুনে হেসে ফেলল মিথিলা। তাকে জিজ্ঞেস করা হলেও কি আর উত্তর পেলাম কি? মাহিনার উত্তর না পেয়ে নিজেই বলল, একটা কথা বলি দিদি, কিছু মনে করিও না। মিথিলা ভ্রু কুঁচকে ফেলল। সন্দিহান কণ্ঠে বলল, বলো মাহিন। সৌমিত্র দাদা তোমার কে হয়? সৌমিত্র নাম শুনে আকাশ থেকে পড়ল মিথিলা। এ ছেলের বয়স কত হবে? অথচ কেমন অকপটে জিজ্ঞেস করে ফেলল। কিন্তু এ কিভাবে জানলো? আশ্চর্য। কণ্ঠটা স্বাভাবিক রেখে বলল, তেমন কিছু না। কেন বলো তো? মাহিন পুকুরের শান পাড় থেকে উঠে ফোনটা পকেটে পুরল। যেতে যেতে বলল, বুঝি বুঝি, সব বুঝি। বলেই চোখ টিপল মাহিন। মিথিলা হা হয়ে গেল মাহিনের কাণ্ডে। এমন কথায় কি রিয়াকশন দিবে বুঝতে পারল না মিথিলা। ক্ষণিকের জন্য রিয়াকশন সফটওয়্যার ডিসেবল হয়েছে মনে হয়। বিকেলের দিকেও সারা বাড়িতে কোলাহলে ভরপুর। বাড়ির বাইরে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজছে। সেই বক্সে টনিক আকারের ধীমে ধীমে সং বাজছে। তবে এখন সব কাজ দেখাশোনা করছে আর সাথে যুক্ত হচ্ছে সৌমিত্র। সৌমিত্রের এই সব কাজ একদম করতে ইচ্ছে করছে না, তবুও তার বসে থাকা যায় না। কিছুক্ষণ কাজ করার পর বিরক্ত কণ্ঠে বলল, মামা আর কত কাজ করব, চল আমার বইয়ের কাছে দিয়ে আয়। তোরে কাজ করতে বলেছি, তুই যা প্রেম কর। এমন করিস কেন দোস্ত? আমার একটা মাত্র জিএফ, ওর সাথে প্রেম করবো না তো কার সাথে করব? মানুষের জিএফ কয়টা থাকে? তুই যে আমার সাথে কোথাও বের হলে নিজের সুন্দর মুখখানা নিয়ে মেয়েদের সাথে ফ্লার্ট করিস, এই খবর কি মিথিলারে দেব? তোরে একটা উপদেশ দেই, তাড়াতাড়ি নিজের বাপকে বলে বিয়ে করে নে মিথিলারে। তোরা দুইটা আমার সাথে কি শুরু করেছিস বাপ? খালি ব্ল্যাকমেল। আমি মেয়েদের সাথে ফ্লার্ট করি সেটা এক জায়গায়, আর মিথিলা মা আরেক জায়গায়। অভি উত্তর দিল না। সৌমিত্রকে এভাবে হুমকি দিতে ভালো লাগে অভি। হুমকি খাওয়ার পর সৌমিত্রর মুখটা দেখার মতো হয়। বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়েছে বিকেলের মাঝে। মিষ্টি বর্তমানে সাজতে ব্যস্ত। পার্লারের যে মেয়েগুলো এসেছিল সানাজকে সাজাতে, তাদের কাছেই সাজছে মিষ্টি। আর মিথিলা দারুণ ফ্যাসাদে পড়ে গেছে পিচ্চিগুলোর কাছে। সবাই একের পর এক মেহেদি লাগায় নিতে, সিরিয়াল নিতে লাইন ধরে দাঁড়ায় আছে। সৌমিত্র মিথিলার এই কাজ দেখে রেগে মেগে আবার অফিস সাথে বাইরে সব দেখাশোনা করতে গেছে। কোথায় ভাবছিলাম ঢাকা শহরের বদ্ধ ঝঞ্ঝাট থেকে মুক্তি পেয়ে সিলেটের চা বাগানে ঘুরে ঘুরে প্রেম করব, তার হলো কই কপাল। বিয়ে হবার কথা রাতে, এখন সব মেয়েরা সেজে গুজে বিয়ে বাড়িতে ঘোরাফেরা করছে। বরপক্ষ সম্পর্কে কোনো খবর নেয়নি এখনো অভি। এখন মিষ্টির বাবাকে আশেপাশেও দেখা যাচ্ছে না। এত এত কাজের চাপে এই বয়সে মেয়ের জন্য কি করছেন না করছেন। সর্বোচ্চ আয়োজন করে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে চায় প্রতিটা বাবা। মিষ্টির মামা তার বিপরীত নয়। সৌমিত্রকেও এখন দেখা যাচ্ছে না অভির আশেপাশে। নিশ্চয়ই মিথিলার সাথে কথা বলছে। অভি সারাদিনের ক্লান্তি কাটাতে ফোনে ছাদের দিকে রওনা হলো। সারাদিন একটু গেমে ঢুকা হয়নি, এখন গেমে ঢুকে ডেইলি মিশনগুলো চেক করতে হবে। অভি ছাদে উঠে রেলিংয়ে ঠেস দিয়ে ফোন নিয়ে মাত্র গেম ওপেন করবে, তার আগেই ফোন আসলো মিষ্টির। অভির মনে পড়লো গতকাল থেকে মিষ্টি কেমন চুপচাপ হয়ে আছে। অভি সামনে পর্যন্ত আসছে না।
আমি ফোনটা রিসিভ করে কানে নিল। হ্যালো, বল মিথিলা। মিষ্টি কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, তুই কোথায় এখন? ছাদে আছি, চলে আয়। আসার সময় গায়ে একটু চাদর দিয়ে আসিস, বাতাস আছে, ঠান্ডা লেগে যাবে। আমাকে ডাকছিস যে? এত সুবুদ্ধি হলো কবে? তোর সাথে কথা আছে, উপরে চলে আয়। ফোনটা কেটে গেমে ঢুকলো অভি। আজ আর গেম খেলা হবে না, শুধু ভীষণগুলোই চেক করতে হবে। খানিক বাদে উপরে উঠে আসলো মিষ্টি। পরনে নীল শাড়ি, সেটা এই অন্ধকারে হালকা বোঝা যাচ্ছে। চাঁদের দেখা নেই আজ, তবু বাড়ির এত লাইটিং এর হালকা আলো ছাদের মধ্যে চলে আসছে। হালকা বাতাসে মিষ্টির চুলগুলো কাঁপছে, হাত নাড়ালে পাওয়া যাচ্ছে কাঁচের চুড়ির শব্দ। এই মেয়ে যে শাড়িও পরতে পারে এটা অজানা ছিল। অভি লক্ষ্য করলো ওর গায়ে চাদর নেই, শুধু শাড়ি পরেই চলে আসছে। তোরে না বললাম চাদর আনতে, কথা কি কানে নিস নাই? না, ভালো লাগছে না চাদর গায়ে দিতে, তার থেকে এমনিই থাকি। আমি বলছি জন্যই আনলি না চাদর? আচ্ছা, তুই শাড়িও পরতে পারিস জানা ছিল না তো। অন্ধকার তাই তেমন দেখতে পারছি না। সৌমিত্র কই রে? মিথিলা শাড়ি পরলো, সাথে আমাকেও জোর করে পরিয়ে দিল। সৌমিত্র এখন পুকুর পাড়ে প্রেম করছে, তাই আমি মিথিলার থেকে কেড়ে পড়লাম। তুই কেমন চুপচাপ হইছিস? এমনি। বলে মিষ্টি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অভির মুখের উপর ফেললো। গায়ে সেই দুপুরের পরা জিন্স আর লোটো কোম্পানির ফুল গেঞ্জি, চেহারায় ক্লান্তির ছায়া। দেবদাস ভঙ্গিতে আছিস যে, এইভাবে এই বরযাত্রীদের সামনে যাবি নাকি? অভি ঠোঁটে হালকা হাসির রেখা টেনে বলল, না, চেঞ্জ করব। তবে এভাবে দেখলাম অনেক মেয়ে আমার দিকে কন্টিনিউয়াসলি তাকিয়েছিল। সুন্দর লাগছে তাই না? সুন্দর না ছাই, এখন গিয়ে পাঞ্জাবি পরবি। তোর ব্যাগ থেকে আমি পছন্দ করে পাঞ্জাবি সিলেক্ট করছি। মিষ্টির এমন বিহেভে ভালো লাগছে অভির। সাধারণত এই রূপ দেখা যায় না। তোর পছন্দ করা পাঞ্জাবি আমি পরবো কেন? কখনোই পরবো না। দুনিয়া উল্টে গেলেও পরবো না। বলে নিচে নেমে গেল অভি। মিষ্টির মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু 1 মিনিট পর আবার ছাদে আসলো অভি। মিষ্টির সামনে দাঁড়িয়ে বাম কানে 2টা নীল অপরাজিতা গুজে দিল। মুখটা কানের কাছে নিয়ে বলল, সুন্দর লাগছে তোকে, নীল শাড়িতে মারাত্মক সুন্দর লাগছে। না জানি বিয়ে বাড়িতে কে তোকে দেখে ফিট মারে। ফুলটা ছিঁড়ে আনলাম বারান্দা থেকে। আমার মনে হলো অপরাজিতাকে এখন টবে না থেকে তোর কানেই রাখা উচিত, তাই না? কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। গানটা শেষ করে অভির দিকে চাইলো মিষ্টি। অভি মিষ্টির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এত সুন্দর গলায় গান আগে কখনো শোনা হয়নি মিষ্টির থেকে। শুনবো কি করে? সবসময় ঝগড়া করে কাটিয়ে ফেলেছে এই সময়। মিষ্টি তার কানে বোঝানো অপরাজিত খুলে হাতে নিল। ফুলটার দিকে চেয়ে থেকে সন্দিহান কণ্ঠে বলল, আগে কখনো এই কাজ করেছিলি? কোন কাজ? এই যে আমার কানে অপরাজিতা দিলি, কয়টা মেয়েকে এমন ভাবে পটিয়েছিস? মিষ্টির মুখ থেকে এমন কথা শুনে হেসে ফেলল অভি। অভিকে তার বাবা মায়ের বাইরে একমাত্র মিষ্টি ভালো মতো বোঝে। মিথ্যে কথা বললে অকপটে ধরে ফেলে। সেই মেয়েই কথা বলতে পারলো কিভাবে? অভিকে হাসতে দেখে ভ্রু কুঁচকে ফেললো মিষ্টি। তার মানে তুইও সৌমিত্রের মতো মেয়েদের সাথে ফ্লার্ট করে চলিস? ছি। সৌমিত্রর মতো আর হতে পারলাম কই? সৌমিত্র মিথিলাকে অনেক ভালোবাসে, যদিও সে মেয়েদের সাথে একটু ফ্লার্ট করে বেড়ায়। সারা বাড়িতে বিয়ের আনন্দ চলছে। অভির নিচে নামতে ইচ্ছেই করলো না। এই ছাদে থাকতে অনেক ভালো লাগছে। যদি এখানে কেউ হুমায়ুন আহমেদ স্যারের একটা বই এনে দিত, তাহলে শুয়ে শুয়ে বই পড়তে থাকতাম। ছাদে কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর নিচে নেমে আসলো অভি আর মিষ্টি। অভির পরনের কাপড় একদম পছন্দ হচ্ছে না মিষ্টির। অভিকে টেনে ঘরের মধ্যে আনলো মিষ্টি। দরজাটা লাগিয়ে একদম অভির সামনে গিয়ে দাঁড়ালো। আজকে সারাদিন তুই আমার খোঁজ খবর নিস নাই। খুব দেমাগ বেড়ে গেছে না? তোর দেমাগ আমি বার করব। খুব তো ছাদে গান গাইতে বললি আমায়, নিজে কখনো একটা কবিতা আবৃত্তি করিয়ে শুনাইছিস? যাই হোক, বাদ দিলাম। বিছানায় দেখ পাঞ্জাবি আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। বিয়েতে সব সময় আমার কাছে থাকবি। কোনো মেয়ের দিকে তাকালে। আর কিছু না বলেই হনহন করে দরজা খুলে বেরিয়ে গেল মিষ্টি। অভি হত বুদ্ধির মতো তাকিয়ে আছে মিষ্টির যাওয়ার পানে। খানিক পরে সচকিত হয়ে ভাবলো, এটা কি হলো? আমি স্বপ্ন দেখলাম না তো? 5 সেকেন্ডের টর্নেটো ঝেড়ে দিয়ে গেল। এখন সারাদিনের এই নীরবতার অর্থ বোধগম্য হলো অভির। মিষ্টির পছন্দ মতো নীল পাঞ্জাবি পরে বাহিরে আসলো অভি। ইতিমধ্যে বরপক্ষ এসে গেছে। বরপক্ষ থেকে যারা এসেছে তাদের অনেকেই বউ দেখতে ব্যস্ত। কিছু মধ্যবয়স্ক লোক চেয়ার নিয়ে বসে গল্প করছে প্যান্ডের সামনে।
বিয়েটা যেহেতু বাড়িতেই হচ্ছে তাই বিয়ে পড়ানোর জন্য সুন্দর একটা প্যান্ডেল সাজানো হয়েছে আঙ্গিনার ঠিক উত্তর দিকে। রং বেরঙের আলোয় চারপাশটা অদ্ভুত ভুতুরে বলে মনে হলো। অভির দু চোখ তখন শুধু মিষ্টিকে খুঁজতে লাগলো। তখন কি বলে গেল তার সব মাথার উপর দিয়ে চলে গেছে। অভি পাঞ্জাবের পকেট থেকে ফোন বের করে মিষ্টিকে ফোন লাগালো, কিন্তু মিষ্টির ফোন অদ্ভুতভাবে বন্ধ দেখালো। কখনো তো ফোন বন্ধ করে রাখে নাও, বরং ফোন করার সাথে সাথে রিসিভ করে উল্টোপাল্টা বলতে শুরু করে। অভি দু একবার চেষ্টা করার পর সৌমিত্রকে ফোন করলো। প্রথমবারে রিসিভ করলো সৌমিত্র, অত্যন্ত বিরক্ত কণ্ঠে বলল, ভাই শান্তিতে কি একটু প্রেম করতেও দিবি না? অভির এই মুহূর্তে রাগে গা হির হির করে উঠল। ব্যাটা বলে কি, সেই কখন থেকে লুতুপুতু করছে তবুও শান্তি হয় না। নিজেকে সামলে নিয়ে কাজের কথা বলল অভি। কোথায় তুই? আর মিষ্টিকে দেখেছিস আশেপাশে একটু আগে? না তো। আচ্ছা আমি আসতেছি, দাঁড়া, বাই। ফোন কেটে দিল সৌমিত্র। নিশ্চয়ই আবার প্রেমে ঢলে পড়বে এই ছেলে। ওসব বাদ দিয়ে অভি শাহনাজাপুর রুমের ভিতর চলল মিষ্টিকে খোঁজার জন্য। রুমে ঢুকে অস্বস্তিতে পড়ে গেল একদম। এখানে তো সব মেয়ে, বেশিরভাগই ছেলে পক্ষের। নীল পাঞ্জাবের উপর মিষ্টি কালারের মুজিব কোট পরে তো ছেলেকে দেখে রুমের প্রতিটা মেয়ে হা হয়ে গেল। তাদের সামনে থাকা নববধূকে না দেখে এমনভাবে অভিকে দেখতে যেন অভিই বর, আর মেয়েগুলো সেই বরের শালী। শাহনাজের পাশে বসে থাকা মাহিন মিটিমিটি শুধু হাসছে। তার অভি ভাই যে কতটা সুন্দর আর হ্যান্ডসাম সেটা মাহিন ভালো করেই জানে, কিন্তু কখনো বাসার বাইরেই যায় না, শুধু ভার্সিটি আর বাসা, বাসা টু ভার্সিটি। অভি তীব্র অস্বস্তিকর পরিস্থিতিতেও মাহিনকে কাছে ডাকলো। মাহিন তার পরম ভক্তি নিয়ে অভির কাছে আসলো। তোর বোন কোথায় রে? আমি কি জানি? তুমি তো ভালো জানবে, তাই না? এই আমি ভালো জানবো মানে কি? হ্যাঁ যাই হোক কবি ভাই, আপু কোথায় আমি জানি না। মাহিন অভির কানে কানে বলল, তোমাকে সুন্দর লাগছে ভাইয়া, দেখছো না সব মেয়েরা কেমন হা হয়ে আছে। আমাকে একটু সুন্দর বানিয়ে দাও না ভাইয়া, আমি তো তোমার একমাত্র ছোট ভাই, তাই না? নিজে না হলেও তো ভাই, আর চাইলে শালাবাবুও রাখতে পারো, আমি কিছু মনে করব না। মাহিনের পাকা পাকা কথা শুনে চোখ কপালে উঠে গেল অভির। এত পাম দেয়া কোথা থেকে শিখলো? অবশ্য কার ছোট ভাই দেখতে হবে না, মিস রণচণ্ডীর ছোট ভাই বলে কথা। তোর বয়স কত জানিস? তোর বয়সে আমি ঠিক মতো প্যান্ট পরতেই পারতাম না। আর তোর বোনকে আমি বিয়ে করেছি নাকি যে তুই আমার শালা হবি? কথাগুলো অভি রুম থেকে বের হতে হতে বলল মাহিনকে। আগে দেখা যেত প্রেমিকার ছোট ভাইকে শালাবাবু ডাকলে সে খেপে যেত। এখন দেখছি সে নিজেই নিজেকে শালা বলে সম্পর্ক ঠিক করে ফেলছে। সম্ভব সম্ভব, কলিযুগে সব সম্ভব। অভির সাথে মাহিন তার বোনকে খুঁজতে লাগলো। বাড়িটা খুব বড় নয় যে খুঁজতে অসুবিধা হবে, কিন্তু বিয়ে বাড়িতে লোকজনের যা ভিড় তাতে প্রাণ টানা বের হয়। কিছুক্ষণ খোঁজার পর চিন্তিত হয়ে পড়ল অভি। এখনো ফোন বন্ধ দেখাচ্ছে। সারা বাড়িতে খোঁজার পর মিষ্টিকে মিথিল আর সৌমিত্রের সাথে দেখা গেল ছাদে। এই মুহূর্তে এতক্ষণের কষ্ট করে খোঁজার সব হিসেব নিতে হচ্ছে হলো অভির। মিষ্টি, মিথিল আর সৌমিত্র ছাদে রেলিং এর ঠেস দিয়ে আছে। সৌমিত্র অভি আর মাহিনকে দেখা মাত্র হাসার চেষ্টা করলো। সরি রে ভাই, তোকে মিষ্টির খবরটা দেওয়াই হয়নি। অভি কিছু বললো না, সোজা মিষ্টির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তোর ফোন বন্ধ কেন? ফোনে চার্জ নেই, চার্জ দিতে ইচ্ছাও করছে না, এমনিই থাকি। অভি আর কিছু জিজ্ঞেস করলো না, সেও মাহিনকে সাথে নিয়ে রেলিং এ বসে পড়লো। মাহিন এতক্ষণ নিশ্চুপ থাকলে এবার বলল, কবি ভাই বল। বিয়ের পর আমরা কোথায় যাব? কোথায় আর যাব, সোজা বাসা। সৌমিত্র বোতলে করে পানি খাচ্ছিল। অভির এই কথা শুনে ভিক করে সব পানি বেরিয়ে গেল মুখ থেকে। সৌমিত্র আর মিষ্টি একসাথে চেঁচিয়ে বলল, বাসা যাচ্ছি মানে? অভি নির্বিকার স্বরে বলল, বাসা যাচ্ছি মানে বাসা যাচ্ছি, এখানে থাকা সম্ভব না। আমি কোথাও যাচ্ছি না, আব্বু তোকে পাঠিয়েছে আমার সাথে, মানে আমার সব কথা শুনে চলতে হবে। তাছাড়া সৌমিত্রকে আমি বলেছি সিলেটে কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরবো, টাকার কথা চিন্তা করতে হবে না, সব খরচ দ্য গ্রেট অভিরাজ শেখ বহন করবে। বলে চোখ টিপল মিষ্টি। মাহিন আর মিথিলা নীরব দর্শকের ভূমিকা পালন করছে আর হাসছে। এখানে কথা বলা একদম উচিত হবে না। অভি বলল, আমি কি টাকার গাছ নাকি? আর আমি তো এখানে আসতেই চাইনি। আমি জানতাম কোনো রণচণ্ডীর খপ্পরে পড়তে হবে আমাকে, শুধু আঙ্কেলের জন্যই আসা। কথা বলতেই ফোন বাজলো অভির। অভির মা ফোন করেছে। মনে পড়লো 2 দিন থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয়নি বাবা মার। ফোন রিসিভ করেই সালাম দিল অভি। অভির মা সালামের উত্তর দিয়ে বলল, ভালো আছিস বাবা? আলহামদুলিল্লাহ আম্মু, তুমি আর বাবা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তোর দাদিও এখন একটু সুস্থ, শুনলাম মিষ্টিকে নিয়ে সিলেটে গিয়েছিলিস। হ্যাঁ মা, অনেক ঝামেলায় পড়েছি ওর সাথে এসে। ওর আবার কি হলো? শোন, বিয়ের পর মাহিনকে আর মিষ্টিকে নিয়ে একটু ঘুরে আসিস সিলেটে। খবরদার ওর সাথে রাগারাগি করবি না, ভারী মিষ্টি মেয়ে। অভি এই কথা শুনে আরো অবাক হয়ে গেল।
ফোনটা কেটে মিষ্টির দিকে তাকিয়ে দেখলো সে হাসছে। মাকেও ম্যানেজ করছিস তাহলে? মিষ্টি উত্তর না দিয়ে শুধু হাসলো। সৌমিত্র মিথিলার দিকে তাকিয়ে বলল, দোস্ত ডিসাইড করে নে কোথায় যাবি। বিয়ের আগে তোর হানিমুন প্যাকেজ করে দিলাম। কত ভালো আমি, তাই না? মিষ্টির কথা শুনে চোখ পাকালো। কি সব বলছিস? ছোট ভাইটাকে নষ্ট করছিস তুই? কথাটা মাহিনের একদম পছন্দ হলো না, তবুও তার মাহিন ভাইকে কিছু বলা যাবে না। মাহিন না শোনার ভান করে বলল, আমার প্রাইভেট মেট কয়েক মাস আগে জাফলং আসছিল, চলো আমরা আগে সেখানেই যাই। অভি ভ্রু কুঁচকে বলল, প্রাইভেট মেট আবার কি রে? অভি ভাই, তুমি এটা জানো না? স্কুল ফ্রেন্ডরা যদি ক্লাসমেট হয় তাহলে প্রাইভেটের ফ্রেন্ড প্রাইভেট মেট হবে, তাই না? মাহিনের কথা শুনে এবার সবাই হেসে ফেলল। সৌমিত্র বলল, তাহলে তোমার প্রাইভেট মেটের ঘুরে আসা জায়গা যাওয়া যাক, কি বলো? ভোর রাতে রুমের ভিতর অন্য কাউকে অনুভব করলো অভি। কেউ একজন হয়তো লুকিয়ে রুমের ভিতর প্রবেশ করছে। অভির পাশে শুয়ে আছে মাহিন আর সৌমিত্র, দুজন গভীর নিদ্রায় আচ্ছন্ন। না হবেই বা কেন? গত রাত 2টোর দিকে ঘুমোতে হয়েছে সবাইকে। বিয়ের শেষ মুহূর্তে বিদায়ের বেলায় কান্নাকাটিতে একেবারে হুলস্থুল কাণ্ড ঘটে গেল। অভি সেসব ভাবনা বাদ দিয়ে আন্দাজে বিছানার পাশে বেডশিট খুঁজতে লাগলো। তন্ত্রাচ্ছন্ন অবস্থায় ভুলে গিয়েছিল এটা তার নিজের রুম না, আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছে। এমনটা হতো ছোটবেলায় যখন নানা বাড়িতে বেড়াতে যেতাম। ফজরের আজান দিতেই ঘুম ভাঙতো, আর আজানটা ছিল একদম অপরিচিত। তখন ভয়ে গলা শুকিয়ে যেত, না জানি কোথায় চলে এলাম। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারতাম নানু বাড়িতে বেড়াতে এসেছি। ফোনটা বিছানার সাইড থেকে নিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালালো অভি। অভি যা ভেবেছিল তাই। রুমের ভিতর মিষ্টি একটা চেয়ার নিয়ে বসে ফোন টিপছে। অভি, মাহিন আর সৌমিত্রকে একটা রুম, মিথিলা আর মিষ্টিকে একটা রুম দেওয়া হয়েছে, যেটা একদম পাশাপাশি, আর সাইডে একটা দরজা আছে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য। হয়তো ভুলবশত দরজা বন্ধ করা হয়নি। বিয়ে বাড়িতে এই এক ঝামেলা, থাকবার ঠিক মতো জায়গাও পাওয়া যায় না। অভিকে উঠতে দেখে মিষ্টিও চেয়ার থেকে উঠে দাঁড়ালো। অভি মিষ্টির একদম সম্মুখে এসে ফিসফিস করে বলল, এখানে আসছিস কেন? মিষ্টির কোনো হেলদোল লক্ষ্য করা গেল না। সে নির্বিকার ভঙ্গিতে আবার চেয়ারে বসে পড়ল। টেবিলের উপরে জগ থেকে এক গ্লাস পানি ঢালতে ঢালতে বলল, ঘুম আসছে না একদম, তাই চলে এলাম তোর রুমে। তোরা তো দেখছি ভালোই ঘুমাচ্ছিস। অভি রুমের আলো জ্বালিয়ে দিতে দিতে বলল, আস্তে কথা বল। তোর ঘুম নাই তার জন্য যে অন্যদের ঘুম হারাম করবি, এটা ঠিক না। ভাবতেছি কালকেই চলে যাব এখান থেকে, মন একদম টিকছে না। চলে আর যাবি কোথায়? ঠিক সিলেটেই তো ঘুরবি। অভির কথায় হেসে ফেলল মিষ্টি। সাথে সাথে দুই গালে দুইটা গর্তের সৃষ্টি হলো। সেখানে চক্ষু জোড়া আবদ্ধ হয়ে গেল অভির। এর আগে যে এমন টোল পড়া হাসি দেখতেনি ঠিক তা না, তবে মনোযোগ দিয়ে দেখা হয়নি, নয়তো বিভিন্ন কথায় উড়িয়ে দিয়েছি। মনটা কাটিয়ে অভি জিজ্ঞেস করলো, মামা মামি কি যেতে দিবে কাল? আমার তো মনে হচ্ছে না। আরে মামা মামির কথা বাদ দে তো, ওদের ম্যানেজ করব আমি। আচ্ছা, এখন একটু ঘুমিয়ে পড়, একটু পরই ফজরের আজান দেবে। মিষ্টির কথা বোধ করে শুনতেই পেল না। অভির হাতটা ধরে বলল, চল ছাদে যাই, বাতাস পাওয়া যাবে সুন্দর। অভি ভ্রু কুঁচকে ফেললো। এই ভোর রাতে ছাদে যাওয়ার মানে কি? না, এখন এই মেয়ের কথা একদম শোনা যাবে না, নাহলে ঠান্ডায় বরফ হতে হবে একেবারে। যেতে পারবো না। তুই এই রুমে চলে আসছিস, এটাই বেশি। বেশি বকবক না করে এখন ঘুমোতে যা। কাল সকালের দিকে জাফলং যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তুই যে না ঘুমাতে পেরে অজ্ঞান হয়ে যাবি, তাই বিকালের প্ল্যান করলাম। মুহূর্তে মিষ্টির দুটি চোখ জলজল করে উঠল। মিষ্টি ভেবেছিল অভি হয়তো যেতেই রাজি হবে না, বা একটু নিয়ে গিয়ে সোজা ঢাকা চলে আসবে। কিন্তু বিকালের প্ল্যান যেহেতু, তাই ওখানে যেতেই সারাটা দিন চলে যাবে। তাহলে রাতে থাকা হবে কোথায়? ভেবে উঠতে পারলো না মিষ্টি। অভিকে প্রশ্ন ছুড়বে তার আগেই অভি বলল, থাকার বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। আমার এক গেমার ফ্রেন্ডের বাবার হোটেল আছে জাফলংয়ের কাছাকাছি, ও সব ম্যানেজ করবে বলছে। মিষ্টি খুশিতে বাকুম বাকুম হয়ে গেল। সাথে সাথে ভ্রু কুঁচকে সন্দেহাতীত ভাবে জিজ্ঞেস করলো, ছেলে না মেয়ে ফ্রেন্ড তোর? মেয়ে ফ্রেন্ড, অনেক সুন্দরী বুঝলি। তাছাড়া বাপের টাকায় কোনো অভাব নেই। ভেবেছিলাম রিলেশনে যাব, কিন্তু পরে ভাবলাম না, আরও কয়েকদিন দেখি। কথা শুনে মিষ্টির রাগে কান দিয়ে পুরো ধোয়া বের হচ্ছে। কিছু না বলেই সশব্দে চেয়ার সরিয়ে নিজের রুমে চলে গেল সে। এই ভোর রাতে সিন ক্রিয়েট করা যাবে না। মিষ্টির চলে যাওয়ায় অকস্মাৎ শব্দে ঘুম ভেঙে গেল সৌমিত্র। সে বালিশ থেকে মাথা উঁচিয়ে অভির দিকে দৃষ্টি ছুড়ে বলল, কি বলিস রে ওখানে? ঘুমাতে দে শান্তি মতো। বলেই কম্বল পর নিচে ঢুকে গেল সে। অভি হালকা হেসে বলল, ঘাস কাটি। অভির নিদ্রা ভাঙল সকাল 10টার দিকে। আশেপাশে মাহিনা সৌমিত্রকে দেখা গেল না। সে বিছানা থেকে নেমে জানলা খুলে দেখলো আজ তেমন রোদ উঠেনি। হালকা কুয়াশায় ঢেকে আছে সব গাছপালা, আর সূর্য উঁকি দিচ্ছে কুয়াশার আড়ালে। বাসায় কালকের সেই আমেজ নেই, বরং
সবার মধ্যে কেমন একটা দুঃখী দুঃখী ভাব। তেমন আত্মীয় স্বজনদেরও চোখে পড়লো না অভি। গত রাতে কি তারা চলে গেছে? যেতেও পারে। শানাজ আপু তো বলেছিল তাদের বেশিরভাগ আত্মীয়রা খুব কাছাকাছি থাকে। এদিকে ভোর রাতে ঘুমাবার পরেও জাফলং যাবার উত্তেজনায় সকাল সকাল ঘুম ভেঙে গেছে মিষ্টির। তবুও মনে বিষণ্ণতা ছেয়ে আছে। অভি কোনো মেয়ের কথা বলছে সেটা জানতেই হবে। তলে তলে যে অভি প্রেম করে না তার প্রমাণ কি? হঠাৎ মনে হলো অভি প্রেম করুক, তা আমার কি? আমি কেন তার সবকিছুতে বাধা হয়ে দাঁড়াবো? শত ভাবনা চিন্তার মাঝে নিজেই নিজেকে উত্তর দিল, আমি প্রেম করছি না, মানে অভিরও প্রেম নিষিদ্ধ। প্রেম করলেও ভিলেন হয়ে দাঁড়াবো আমি। হঠাৎ মনে হলো মাহিনকে দিয়ে অভির ফোনটা নেওয়া যায়। যেই ভাবা সেই কাজ। মিষ্টি ছাদের হালকা রোদে বসেছিল। মাহিনকে বাহিরে খেলতে দেখে ছাদে ডেকে পাঠালো। প্রথমে মাহিন না আসতে চাইলেও বিরক্তিতে ঠিক চলে আসলো উপরে। ছাদে আসতেই মিষ্টি জিজ্ঞেস করলো, তোর অভি ভাই কই রে? বারান্দায় দাঁড়িয়ে আছে দেখলাম। কেন, কি সমস্যা? তোর ভাইয়ের কাছে গিয়ে বলবি তোমার ফোনটা খুলে দাও তো, একটু গেমের কাজে লাগবে। পারবি না? মাহিনের দু চোখের পাতা ছোট ছোট করে বলল, আমি কেন করবো এই কাজ? এমনিই করবি। যা, তোরা অনেকগুলো ডায়মন্ড তুলে দেবো গেমে। এই কথা শুনে মাহিন এমন ভাব করলো যেন সেই সবে ইন্টারেস্টেড নয়। বলল, আমার ডায়মন্ডের জন্য আমাকে বলতে হবে না? অভিভাইকে বললেই হাজার হাজার তুলে দিবে। যাই হোক, আনতে যাচ্ছি ফোনটা। বলেই সশব্দে নিচে নামলো মাহিন। মিনিট দুয়েকের মাথায় উপরে এসে ফোনটা দিল মিষ্টিকে, দিয়ে বলল, আজকে 500 টাকা দিও তো, লাগবে আমার। মিষ্টি হতভম্ব হয়ে গেল মাহিনের কথায়। বলল, এত টাকা দিয়ে কি করবি? বাচ্চা মানুষের এত টাকা লাগে না। সে দেখা যাবে, না হলে অভিভাইকে বলে দিব। বলে কোন ঝুঁকে ছাদ থেকে নিচে নেমে আসলো মাহিন। মিষ্টি ফোনটা নিয়ে দেখলো খোলাই আছে ফোন। প্রথমে মেসেজ লিস্ট চেক করলো সে, কিন্তু সেখানে তেমন কোনো মেসেজ চোখে পড়লো না। শুধু কয়েকটা কোম্পানির কি সব আলতু ফালতু মেসেজ। সব হয়তো ইউটিউব অথবা ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্যই করেছে। মেসেঞ্জারে কিছু বন্ধু বান্ধব আর পরিবারের লোকজন ছাড়া কেউ নাই। তাহলে কি সব গেমের ভিতর আছে? মাহিন একদিন বলেছিল গেমের ভিতরও বাকি কথা বলা যায় আর মেসেজও করা যায়। কি একটা ঝামেলায় পড়া গেল। আমি তো গেম খেলতে পারি না। তখন অভি আর সৌমিত্র ছাদে চলে আসলো। অভিকে দেখেই ফোন লুকিয়ে ফেললো মিষ্টি। অভি সেটা লক্ষ্য করে বলল, আর লুকোতে হবে না, মাহিন আমাকে বলেছে তুই ফোন চাইছিলি। অভির কথা শুনে মনে মনে মাহিনের 14 গোষ্ঠী উদ্ধার করলো মিষ্টি। বেটা ফাজিলের ফাজিল, আরো 500 টাকা চাস? দেবো এখন ভালো করে, আগে দেখা পায় একবার তোর। মিষ্টি সব হয় একবার অভির দিকে তাকালো, বলল, এমনি নিয়েছিলাম আর কি। বিনিময়ের কিছু বলল না অভি। ক্ষণকাল মৌনতা বিরাজ করে শেষে সৌমিত্র বলল, আমার মনে হয় জাফলং যাওয়া হবে না দোস্ত। মিথিলাকে বাসায় পৌঁছে দিতে হবে। একলা একটা মেয়েকে এত দূর আনা একদম ঠিক হয়নি। সৌমিত্রের কথায় খানিকটা চিন্তিত হয়ে গেল অভি আর মিষ্টি। অভি বলল, তুই চিন্তা করিস না, মিথিলার সেফটির জন্য তো শুধু তুই আছিস না, আমিও আছি। বলে মিথিলার দিকে দৃষ্টি রেখে বলল, তুই মিথিলার মাকে ফোন কর, বল আসতে একটু লেট হবে আমাদের। তোকে চিনে তো ভালো করে, তাই না? অভির কথায় চিন্তামুক্ত হতে পারল না সৌমিত্র। বলল, না দোস্ত, আমরা চলে যাই। তোরা চাপলো নেই, ঘোরাঘুরি কর। আর সমস্যা নেই, বিয়েটা সেরে ফেলেই মিথিলাকে আবার নিয়ে আসবো তাদের সাথে ঘুরতে। অভি বলল, আরে ভাই, বিয়ে বাড়িতে থাকতে পারলি, ওখানে একটা দিন থাকতে পারবি না? তুই কোথাও যাচ্ছিস না। গোয়াইনঘাটে আমাদের জন্য হোটেলে 2টা রুম বুক করা হয়েছে, ছটপট রেডি হয়ে নে, বিকেলে যাচ্ছি আমরা। নিস্তব্ধ রুটি প্রাণপণে দৌড়ে চলেছে মেয়েটি। যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে আমাকে। আমার পেছনে এলাকার মাস্তান ছেলেপেলেরা ধাওয়া করছে। একবার ধরে ফেললে আমার নিস্তার নেই। বিয়ের শাড়ি পরা অবস্থায় একদম দৌড়ানো যাচ্ছে না। কেন যে বিয়ে থেকে পালাতে গেলাম, না পালিয়েও তো উপায় ছিল না। এরকম মানুষকে বিয়ে করা থেকে মরে যাওয়াই ভালো। বিকেলের দিকে কিছু ভালো না লাগার কারণে একটু পার্কের দিকে ঘুরতে আসছিল ঋষিতা। তারপর অনেক ঝামেলার পর এখন এই অবস্থা। দৌড়াতে দৌড়াতে গলা একদম শুকিয়ে গেছে, আর দৌড়ানো যাচ্ছে না। শরীরের ভার আর নেওয়া যাচ্ছে না। তবুও থেমে থাকলে চলবে না। একটু দূরেই আবির চৌধুরী আর তার ছেলেপেলেরা দৌড়ে আসছে। শেষ পর্যন্ত হোঁচট খেয়ে মেইন রোডে পড়ল ঋষিতার। মাথায় চোট পাওয়ার কারণে হালকা রক্ত বেরিয়েছে। জ্ঞান হারানোর আগে লক্ষ্য করলো তার সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। ঘড়িতে রাত 12:39। কদমতলী রোডে একটি মেয়েকে এভাবে পড়ে যেতে দেখে সিএনজি থেকে নেমে এগিয়ে গেল সৌমিত্র। মিষ্টি আর অভি তার পেছনে। মাহিন আয়েশ করে কোক খাচ্ছে আর মিথিলা দাঁড়িয়ে সৌমিত্রর এগিয়ে যাওয়ার পানে তাকিয়ে আছে। ইতোমধ্যে আবির তার দলবল নিয়ে জ্ঞানহীন ঋষিতার সামনে উপস্থিত। সেখানে পৌঁছায় হাঁপাতে থাকে দলের প্রতিটা লোক। ঋষিতার পড়ে যাওয়া দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল আবির। তার বড় ভাইয়ের বিয়ের কোণে এভাবে পালিয়ে যাবে বিয়ে থেকে, তা তো হয় না, এটা অসম্ভব। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা 2টা ছেলে আর একটা মেয়েকে দেখে হাসি থামালো আবির। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরালো।
সেখানে একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, কে বে তোরা? এখানে কি মরতে এসেছিস? জায়গা ছেড়ে দিয়ে কেটে ভর। ছেলেটার কথা শুনে মিষ্টির গলা শুকিয়ে গেল। এর হাবভাবে পুরো মাস্তান লাগছে, তবে পাশে অভি সৌমিত্র থাকায় এতটাও ভয় পেল না মিষ্টি। সৌমিত্রর কাছে আবিরের অ্যাটিটিউড সেই ইন্টারেস্টিং লাগছে। সে এগিয়ে গেল আবিরের কাছে, গলায় ঝোলানো চেইনের দিকে তাকিয়ে বলল, চেনটা কি স্বর্ণের ভাইয়া? সৌমিত্রর এহেন আচরণে স্তব্ধ হয়ে গেল মিষ্টি আর মিথিলা। এমন ছেলেদের সাথে ঝামেলায় জড়াতে চায় নাকি সৌমিত্র? মিথিলা ঝটপট এগিয়ে আসলো অভির দিকে। অভি শুধু হাসছে সৌমিত্রর কথায়। সৌমিত্রর কথায় জ্বলে উঠল আবির। মজা করছিস আমার সাথে? আমাকে চিনিস তোরা? ইরফান ভাই আমার বড় ভাই। এখানে আমার ভাইয়ের কথায় পুরো শহর চলে। বলে সিগারেটে আরেকটা টান মারলো আবির। সৌমিত্র ছেলেটার কথা একবার অভির দিকে তাকালো। সব এলাকার ছোটখাটো মাস্টার নিজেকে এলাকার ডন ভাববে, এটাই স্বাভাবিক। অতঃপর আবার আবিরের দিকে তাকিয়ে নাটকের স্বরে বলল, প্রচুর ভয় পেয়েছি ভাইয়া। অবিরে, এরা তো মাস্তান। এদের সাথে জামলা পাকাতে আসলাম কেন ভাই? বলেই হাসিতে ফেটে পড়ল সৌমিত্র। অভি এমন এন্টারটেইনমেন্ট ফ্রিতে দেখতে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছে। এদিকে মিথিলার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মিষ্টিরও সেম অবস্থা। মিথিলা ভয়ে ভয়ে সৌমিত্রর দিকে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছো নাকি সৌমিত্র? কি বলছো এসব? রাস্তায় পড়ে থাকা মেয়েটার অর্ধেক শরীর রাস্তায় আর এক অর্ধেক মিষ্টির কোলে। তেমন গুরুতর আহত হয়নি, কিন্তু ভয় পেয়ে হয়তো অজ্ঞান হয়ে গেছে। অভি এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারল না। আবিরের দিকে তাকিয়ে বলল, দেখ ভাই, মেয়েটা তোর কি হয় না হয় আমার এত কিছু জানার সময় নেই, তবে মেয়েটা এখন আমাদের কাছে থাকবে, ঠিক আছে? আবির কথায় ফুঁসে উঠল আবির চৌধুরী। বলল, মামার বাড়ি আবদার পেয়েছিস নাকি? বেশি বাড়াবাড়ি করলে এখানে লাশ ফেলে দেবো শালা। সৌমিত্র চোয়াল মুখ শক্ত করে আবিরের মুখ থেকে সিগারেট বের করে মাটিতে ফেলে দিল। অতঃপর পা দিয়ে পিষে ফেলল সিগারেট। আবিরের পকেট থেকে ফোন বের করে আবিরকে বলল, যেখানে সেখানে সিগারেট খাওয়া নিষেধ বাবু। আর এখন তোমার ভাইকে ফোন লাগাও, কথা বলবো। সৌমিত্রর এহেন সাহসে ভয় পেয়ে গেল আবির। যেখানে পুরো শহর আমার ভাইয়ের কথায় চলে, সেখানে এই ছেলে সাহস দেখে অবাক হওয়া ছাড়া উপায় রইল না আবিরের। সে নিজের সাহস পুরো দমে জমিয়ে আবার বলল, আমার সাথে ঝামেলা জড়িয়ে ভালো করলি না তোরা, দেখে নিব তোদের। সৌমিত্র আরেকটু এগিয়ে গিয়ে আবিরের কানে ফিসফিসিয়ে বলল, তার ভাইকে বলবি অবিরাজ এসেছিল জম। অতঃপর আবিরের শার্টের কলার ঠিক করে দিতে দিতে বলল, যা এখন। আস্তে আস্তে সেখান থেকে চলে গেল আবির চৌধুরী আর তার সাথে থাকা দুই সাঙ্গপাঙ্গ। এদিকে সৌমিত্রর এমন বিহেভে হতবাক, বিমূঢ়, স্তব্ধ হয়ে গেল মিষ্টি আর মিথিলা। কথা বলার শক্তি পর্যন্ত যেন হারিয়ে ফেলেছে দুজন। মৌনতা কাটিয়ে অভি সৌমিত্রর দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে কোলে নে সৌমিত্র, আশেপাশের হাসপাতালে অ্যাডমিট করতে হবে। ভালোই অ্যাক্টিং করেছিস। এখন মেয়েটাকে কোলে নিয়ে সিএনজিতে তোল। আশেপাশে ভালো হসপিটালে নিতে হবে। আশা করা যায় কোনো গুরুতর আঘাত পাইনি। মিষ্টির এখনো বিস্ময় কাটছে না। হ্যাঁ, এমন করলো কেন দুজন? তাহলে কি অভিও এমন কোনো মাস্তান? এতদিনও কি অভিকে চিনতে পারিনি আমি? এদিকে সৌমিত্র অভির কথায় দ্বিধায় পড়ে গেলে গার্লফ্রেন্ডের সামনে অন্য মেয়েকে কোলে নেওয়াটা নিশ্চয়ই ভালো দেখায় না। সৌমিত্র একটু ভাব মেরে বলল, আমি আমার বউকে ছাড়া কাউকে কোলে নেই না, বুঝলি? তুই সিঙ্গেল মানুষ, তুই নে এই লবণের বস্তা। অভি কথা না বাড়িয়ে চটপট মেয়েটাকে কোলে নিয়ে সিএনজিতে উঠলো। তবে মেয়েটাকে কোলে নেওয়ার সন্তুষ্ট হতে পারল না মিষ্টি। সিএনজিতে উঠে ড্রাইভারকে বলল, মামা, এখন আর জাফলংয়ের উদ্দেশ্যে না রওনা হই। মেয়েটাকে একটা হসপিটালে নিয়ে চলুন আশেপাশের। চিন্তা করবেন না, আপনার পূর্ণ ভাড়া দিয়ে দেব। সিএনজি ড্রাইভার হয়তো এতটা ভালো ব্যবহার আশা করেনি। কিছুক্ষণ আগে যে ঘটনা দেখলো তাতে অভিকে গুন্ডা মাস্তান ভেবেছিলেন তিনি। অভি ড্রাইভারের মনের অবস্থা বুঝতে পেরে বলল, মামা, আমরা গুন্ডা মাস্তান নই। অতঃপর সৌমিত্রের দিকে ইশারা করে বলল, এই ছেলেটা ভালোই অভিনয় জানে, তাই অভিনয় করে ওদের ভাগিয়ে দিল। সিএনজি ড্রাইভার যেন কলিজায় পানি ফিরে পেল। বলল, আর কইবেন না ভাই, এ এলাকায় এদের বয়ে রাত বিরাতে গাড়ি বাইর করি না, কিন্তু অভাবের তাড়নায় বাইর হইছি। মেলা ভয়ঙ্কর মানুষেরা। ড্রাইভারের কথায় ঠোঁট কামড়ে তাচ্ছিলের হাসি হাসলো সৌমিত্র। তারপর ছুটে চলল গাড়ি সিলেটে ভালো একটা হসপিটালের খোঁজে। মিষ্টির আকুল আবেদনে রাত 9টার দিকেই মামা বাড়ি থেকে যাওয়ার পারমিশন পেয়েছিল সে। বাড়ি থেকে বেরিয়ে যেতে মিথ্যে বলতে হয়েছে মিষ্টিকে। বলেছে রাতে সিলেটে থাকবে, তারপর সকাল সকাল জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হবে। তবুও মিষ্টির মামা নারাজ, যেভাবে এত রাতে আত্মীয়কে যেতে দেওয়া চলে না। তাও আবার ছেলে মানুষ সবাই। পরে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছে মিষ্টি। হাসপাতালে ভর্তি করানো হয়েছে মেয়েটিকে। ডক্টররা যখন জানালো কোনো বিপদের আশঙ্কা নেই, তখন চিন্তামুক্ত হলো সবাই। বিপত্তি ঘটল রাতে থাকার জায়গা নেই। হসপিটালে এত মানুষ থাকা যাবে না কোনোভাবেই, আর এই মুহূর্তে কোনো হোটেল পাওয়া যাবে কিনা সন্দেহ। তখন হঠাৎ একটা লম্বা চওড়া ছেলে এসে বলল, আরে অভি ভাই না? অভি সম্বিত ফিরে পেয়ে পিছনে তাকালো। ছেলেটাকে ঠিক চিনতে না পেরে বলল, আমাকে বলছেন ভাই?
ছেলেটা বোধহয় অভির কথায় সত্যিই সন্তুষ্ট হতে পারল না। বলল, আমি নীরব ভাই, ভার্সিটিতে একদিন আমাকে থাপ্পড় মারলে যে মনে নেই? থাপ্পড়ের কথা শুনে পাশে ঘুমিয়ে ঢুলতে থাকা সৌমিত্র চমকে উঠল। থাপ্পড়ের কথা শুনে সৌমিত্র চমকে উঠল। সদ্য চোখে এঁটে আসা নিদ্রা মুহূর্তে উধাও হয়ে গেল। পাশেই ঘুমিয়ে ঢুলছে মিষ্টি আর মিথিলা। মিষ্টির কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মাহিন। সৌমিত্র সচকিত হয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকালো। সাথে সাথেই মুখে হাসি ফুটলো অভি আর সৌমিত্রর। অভি চেয়ার থেকে উঠে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে হাত বাড়িয়ে দিল। ছেলেটার মুখেও যেন হাসি বাদ মানছে না। আজ কতদিন পর দেখা হলো ঠিক মনে করতে পারছে না ছেলেটা। কেমন আছো নীরব? নীরব নম্রভাবে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো ভাই। আগে বলেন এত রাত্রে হাসপাতালে কেন? সাথে সৌমিত্র দাদাও দেখছি। অভি সব ঘটনা সংক্ষেপে বলল নীরবকে। নীরব চিন্তিত স্বরে বলল, ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি একটা হোটেল ম্যানেজ করে দিচ্ছি, সেখানে সবার থাকার কোনো ব্যাপার না। অভি কিছুটা চিন্তামুক্ত হলো। সে চাইলে এত রাতে হোটেল ম্যানেজ করতে পারতো, কিন্তু নিজের সিকিউরিটির জন্য আর যাওয়া হলো না। সব দোষ মিষ্টি। সে যদি বাহাদুরি করে এত রাতে না বের হতো তাহলে আজ এই দিন দেখতে হতো না। অবশ্য বেরিয়ে ভালোই হয়েছে, একটা মেয়েকে অন্তত বিপদ থেকে রক্ষা করতে পেরেছি। কিছুক্ষণ পর নীরব কোথা থেকে এসে একটা ঠিকানা হাতে ধরায় অভির। এই হোটেলে 2টি রুম বুক করে ফেলেছি, গিয়ে শুধু আমার কথা বললেই হবে, আর এখানকার কোনো চিন্তা করতে হবে না। আমার বড় ভাই চিফ ডক্টর এই হসপিটালের। মেয়েটা অনেক ভালো আছে, আর কাল তো আসবেনি। ভাইয়ের সাথে জরুরি কাজে দেখা করতে এসেছিলাম। এখানে কাজ শেষে আপনার সাথে দেখা হয়েই ভালোই হলো। যাই হোক, অনেক রাত হয়েছে, চলেন। বড় ভাইয়ের গাড়িটা বাইরেই আছে, ওটা দিয়েই পৌঁছে দিচ্ছি আমি। কৃতজ্ঞতায় অভি কি বলবে বুঝতে পারছে না, শুধু অস্ফুট স্বরে বলল, ধন্যবাদ, চলো যাওয়া যাক। গাড়িতে উঠে ঋষিতার ফোন চেক করলো অভি। বাড়িতে জানিয়ে দেওয়া দরকার, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে, হয়তো চার্জ নেই নাকি। মিষ্টির দিকে তাকিয়ে অভি বলল, তোর ব্যাগ থেকে পাওয়ার ব্যাংকটা দে তো। মিষ্টি নিরুত্তর থেকে ব্যাগ থেকে পাওয়ার ব্যাংক বের করে দিল। কিছুক্ষণ চার্জ হবার পর ফোন খুলল ঋষিতার। মুহূর্তেই লক স্ক্রিনে ঋষিতার ছবি ভেসে উঠল, কিন্তু বিপত্তি ঘটল পাসওয়ার্ড নিয়ে। তার থেকে সিমটাই খুলে নিলে ভালো হয়। অতঃপর নিজের ফোনে সিম ঢুকিয়ে বাসায় জানিয়ে দিল অভি, সাথে হাসপাতালের ঠিকানাও দিয়ে দিল। হোটেলে পৌঁছে আরেকবার ঘড়ি দেখে দিল অভি। রাত 2:50। নীরবের জন্যই যাত্রায় রাতটা ভালোভাবে কেটে যাবে। অভির মনে পড়লো 1 বছর আগে নীরবকে দেওয়া থাপ্পড়টার কথা। নীরব একমাত্র ছেলে যাকে মারার পর সরি বলেছিল অভি। দোষ ছাড়া কারো গায়ে হাত দিত না সে, কিন্তু একদিন ভুলবশত একজনকে মারতে গিয়ে নীরবকে মেরেছিল অভি। অবশ্য এখন সেই থাপ্পড়ের জন্য কোনো অনুশোচনা হচ্ছে না। তুই মেয়েটাকে কোলে নিয়েছিলি কেন? ওখানে সৌমিত্র ছিল না, ও তো নিতে পারতো। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হবে এমন সময় মিষ্টির কণ্ঠে থেমে গেল অভি। দরজার পাশে শটান হয়ে দাঁড়িয়ে আছে সে, মুখে হালকা রাগের আভা। অভি বলল, মিথিলার সামনে সৌমিত্র ওই মেয়েকে কোলে নিবে নাকি? আর তুই কে যে তোকে এসব বলবো? ঢং, ভাবিস না তোর প্রেমে পড়ে গেছি বলে এসব বলছি। আন্টি বলেছিল তোকে দেখে রাখতে। মিষ্টির কথা শুনে অভি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। তোয়ালেটা বিছানার উপর রেখে বলল, ওলে ওলে ময়নাটা কত কেয়ার করে আমার। অভির কথায় খেপে গেল মিষ্টি। তোয়ালেটা হাতে নিয়ে মারতে উদ্যত হলো সে, কিন্তু মারল না। তোয়ালেটা গলায় পেঁচিয়ে রাগে গজগজ করতে করতে বলল, আমাকে তুই ময়না বলবি না কখনো। হাত দাঁড়াম, আমার নাম মিফতাহুল জান্নাত মিষ্টি। ওয়াও, হাউ সুইট নেম। কতটা সুইট জানা আছে। অভি আর চোখে মিষ্টির পুরো শরীর স্ক্যান করলো একবার। ব্লু জিন্সের উপর ব্ল্যাক ফুল স্লিভ লেডিস শার্ট, মাথায় হোয়াইট হুডি পরেছে সে। সুন্দর লাগছে অনেক, দেখে মনে হচ্ছে কোথাও ঘুরতে যাবার প্রস্তুতি। কি পড়ছিস এগুলা? মাথা ঠিক আছে তোর? মিষ্টি যেন হতাশ হলো অভির কথায়, কণ্ঠে দুঃখী দুঃখী ভাব এনে বলল, বিয়ে হচ্ছে না দোস্ত। বিয়ে হলে জামাইয়ের সাথে যেতে পারতাম, সাজেক, বান্দরবন, কক্সবাজার, সারা বাংলাদেশ ঘুরতে পারতাম। তুই তো কখনো নিয়েই গেলি না, তাই এই পোশাক পরে নিজেকে সান্ত্বনা দেই যে ট্রে। আমি তোর জামাই লাগি নাকি? জামাই না লাগলে লাগতে হবে। একবার জামাই হতে না পারলে বারবার চেষ্টা করতে হবে। বলে জিভ কাটলো মিষ্টি। ঝোঁকের মাথায় কি সব উল্টোপাল্টা বললাম ধুর। অভি বলল, মাথার তার কি লুজ হয়ে গেছে নাকি? কি সব বলছিস? কিছু না। কালকে যখন জাফলং যাচ্ছি। কালকে কখন জাফলং যাচ্ছি বল? কাল সকালে যাবে ভাবছি। মেয়েটার বাবা মাকে বলে দেওয়া হয়েছে, ওরা একটু পর হসপিটালে আসবে। আর নীরব তো ওখানে আছেই, জ্ঞানও ফিরেছে শুনলাম। ও আচ্ছা। বলে অভির বিছানায় ধপ করে শুয়ে পড়লো মিষ্টি। অভি ফিরে তাকিয়ে আবার বলল, সৌমিত্রকে দেখছি না যে? ওরা দুজন খাচ্ছে আর গল্প করছে, তাই ভাবলাম তোর এখানে আসি। একটা সত্যি কথা বলবি? অভি একবার মিষ্টির দিকে তাকালো। সে কি জানতে চায় অভি তা জানে, কিন্তু কি উত্তর দেওয়া যায় সেটাই ভাবছে অভি।
তোরা তলে তলে মাফিয়া টাফিয়া না তো? অভি ভেবেই রেখেছিল প্রশ্ন করার সাথে সাথে একটা হাসি দিবে, কারণ সিরিয়াস মুহূর্তে হাসলে প্রশ্নকর্তা বিভ্রান্তিতে পড়ে যায়। সেটাই প্লে করলো অভি। মিষ্টি জিজ্ঞেস করলো, হাসছিস কেন? হাসির মতো প্রশ্ন করলে হাসবো না? আমরা আর মাফিয়া আমরা শুধু ভার্সিটিতেই হিরো, বুঝলি? তাহলে রাস্তায় ওসব কি করলি? আমি কিছু বুঝি না ভেবেছিস? দূর, ওসব বাদ দে। খাওয়া দাওয়া হয়ে থাকলে ঘুমোতে যা। তোর বাহাদুরির কারণে জাফলং ট্যুরটাই কেমন জানি ফ্যাকাশে হচ্ছে, পদে পদেই ঝামেলা। ও, এখন তো সব আমার দোষ হবে। নিজের দোষ তো আর দেখিস না। আমি আবার কি দোষ করলাম? আজব তো। রুম থেকে এখন বের হ প্লিজ, আমার খিদা লাগছে, খেয়ে ঘুমাবো। মিষ্টি সুযোগ পেয়ে গেল ডিস্টার্ব করার। সে শোয়া থেকে উঠে বসে অভির দিকে তাকালো। আমারও খিদা লাগছে। ভালোই হলো, দে এখন খাইয়ে দে। অভি মুচকি হাসলো, পকেট থেকে ফোন বের করে বলল, মাকে জিজ্ঞেস কর এ জীবন কাউকে খাইয়ে দিছে কিনা। তবে শুধু মায়ের হাতেই খাইছি, আর বিয়ের পর বউয়ের হাতে খাবো। বলেই চোখ টিপল অভি। মিষ্টি অভির দিকে এতক্ষণ তাকিয়েছিল, চোখ টেপার পর মুহূর্তেই চোখ সরিয়ে নিল সে। অভি নিজেও বিছানায় বসে বলল, তার থেকে একটা কাজ করলে তোর সুবিধা হয়, বিরিয়ানির প্যাকেটটা খুলে নিজে খা, আমাকেও খাইয়ে দে। বিয়ের পর তোর কাজে লাগবে, ধন্যবাদ দিতে হবে না। আমি কখনোই তোকে খাইয়ে দিব না। তোর মতো গাধাকে খাইয়ে দেওয়ার থেকে উগান্ডা যাওয়া ভালো। না দিলে নাই, যা এখান থেকে, শান্তি মতো খাইতে দে। মিষ্টির এই মুহূর্তে একদম রুম থেকে বেরিয়ে যেতে ইচ্ছে করছে না। যতক্ষণ না সৌমিত্র আসছে ততক্ষণ এখানেই থাকবো, একদম যাওয়া চলবে না। মিষ্টিকে নিশ্চুপ থাকতে দেখে অভি আবার বলল, কিরে যাচ্ছিস না কেন? তার থেকে এখন হাসপাতালে যে মেয়েটা আছে ওর হাতে খেয়ে নিব পরে। মিষ্টির এই মুহূর্তে অভিকে ঠাস করে একটা থাপ্পড় মারতে ইচ্ছে করছে। কিছুক্ষণ নীরবে রাগ কন্ট্রোল করে বিরিয়ানি প্যাকেটটা খুলল সে। টি টেবিলে প্লেট গ্লাস সব সুসজ্জিতভাবে সাজানো, জগ ভর্তি পানির ব্যবস্থাও আছে। মিষ্টি একটা প্লেটে বিরিয়ানি নিয়ে অভির সামনে ধরল। মিষ্টির রাহিন কাণ্ঠে হতবাক হয়ে গেল অভি। সে ভেবেছিল আর যাই হোক মিষ্টি কখনোই খাইয়ে দিবে না। অভি বিস্ময়ে স্বরে বলল, সত্যি সত্যি খাওয়াবি? না, গিলাবো তোরে। বেঁচে থাক দোস্ত, দাঁড়া আমি গেমে ঢুকি, গেম খেলবো আর খাবো। আচ্ছা, এইটা নিয়ে একটা ব্লগ বানালে কেমন হয় বলতো? তোর মাথা হয়। আকস্মিক সেখানে সৌমিত্র এসে উপস্থিত হলো। রুমে প্রবেশের পূর্বে যেমন অনুমতি নেওয়া প্রয়োজন পড়ে, সেভাবেই হালকা কাশি দিল সে। চমকে উঠল অভি আর মিষ্টি। সৌমিত্র ঝাঁপিয়ে পড়লো বিছানায়। অভির কানের কাছে গিয়ে বলল, টেম্পো চালাবি নাকি দোস্ত? পরদিন 10টায় ঘুম ভাঙলো সবার। সকালের খাবার খেয়ে একবার হসপিটালে দেখা করতে যেতে হবে মেয়েটার সাথে, তারপর সোজা জাফলং। রাতে তেমন ঘুম না হওয়ার কারণে সবার মাথা হালকা ব্যথা করছে, তাই হসপিটালে যাওয়ার আগে সবাই একটা রেস্টুরেন্টে ঢুকলো 1 কাপ কফি খাওয়ার জন্য। সকাল থেকে সৌমিত্র ভীষণ রকম চটে আছে মিষ্টি আর অভির ওপর। মিথিলাকে নিয়ে বাহাদুরি করে এতদূর নিয়ে আসা একদম ঠিক হয়নি তার। তাও যদি বিয়ের পরই ঢাকা চলে যেত তাহলে একটা কথা ছিল। মাহিন নীরব দর্শকের ভূমিকা পালন করছে পুরো জার্নি জুড়ে। কফির পর্ব শেষ করে হাসপাতালে পৌঁছালে তারা, সেখানে নীরবকে পাওয়া গেল না। মেয়েটার বেডের পাশে নার্সকে জিজ্ঞেস করলে জবাব দিয়েছে সে নাকি একটু আগে কোনো এক দরকারে বাসা চলে গেছে। সৌমিত্র আর অভি কেবিন থেকে বাকি সবাইকে বাইরে যেতে বলল অভি। বেডের পাশে একটা চেয়ার টেনে মেয়েটার সামনে বসলো সে। মেয়েটা এখন পুরোপুরি সুস্থ, তেমন গুরুতর চোট ছিল না। ভয় আর শরীর দুর্বলের কারণেই হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। অভি মেয়েটার দিকে তাকিয়ে বলল, এখন কেমন লাগছে তোমার? তুমি করে বললাম, দেখে মনে হচ্ছে আমার থেকে তুমি ছোট। উত্তরে মেয়েটা হাসলো। সে কিভাবে কৃতজ্ঞতা জানাবে সেটাই বুঝতে পারছে না। আলহামদুলিল্লাহ, ভালো আছি। কথা শেষ হতেই না হতেই কেবিনে প্রবেশ করলো মেয়েটার বাবা মা। কৃতজ্ঞতায় তাদের চোখ জলজল করছে। সেখান থেকে ভদ্রলোক বলে উঠলেন, তোমার নাম অভি তাই না? তোমাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো, তোমার জন্যই আমার মেয়েটা আজ বেঁচে আছে বাবা। অভি কিছু বলতে যাবে তার আগেই সৌমিত্র বলল, আমরা শুধু আমাদের দায়িত্বটুকু পালন করেছি আঙ্কেল, দোয়া করবেন আমাদের জন্য। অভি পাঞ্জাবির পকেট থেকে ফোন আর সিম বের করে দিল মেয়েটার সামনে। এই যে তোমার ফোন, আঙ্কেলকে জানাতে সিম খুলে নিয়েছিলাম। আচ্ছা তোমার নাম কি? আমার নাম রায়াতুল ঋষিতা। বলতে বলতে শোয়া থেকে উঠে বসলো সে। শরীর এখনো অনেকটা দুর্বল। ঋষিতার মা বলল, তোমরা থাকো কোথায় বাবা? বাহিরে আরো কয়েকজনকে দেখলাম। আসলে আমরা ঢাকায় থাকি। এখানে একটা বিয়ের ইনভাইটেশন ছিল, আর তারপর কাল জাফলং যাওয়ারও প্ল্যান ছিল। গাড়িতে ওঠার আগে আগেই এই ঘটনা ঘটলো, তো তারপর আর যাওয়া হলো না। এখানে একটা হোটেলে উঠেছি, একটু পরে যাব। বলেই বসা থেকে উঠলো অভি আর তার দেখা দেখি সৌমিত্র। ঋষিতার বাবা মা অনেক অবাক হয়ে গেল অভির কথায়। একটা মেয়েকে বিপদের হাত থেকে রক্ষা করতে কেউ ট্যুর ক্যান্সেল করে, এটা তাদের জানা ছিল না। কৃতজ্ঞ স্বরে বলল, এখন কি তোমরা রওনা হবে? সৌমিত্র জবাব দিল, হ্যাঁ আঙ্কেল, সকাল সকাল যেতে হবে আমাদের। ঋষিতার বাবা অভির দিকে তাকিয়ে বলল, তাহলে তোমরা জাফলং থেকে ঘুরে আসো, তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাও,
বাসায় তোমাদের দাওয়াত রইল। ভেবো না আমার মেয়েকে এই বিপদ থেকে রক্ষা করেছে বলে প্রতিদান দিতে চাইছি। অভি কিছু না ভেবেই নাম্বার দিয়ে দিল। সাথে সাথে কেবিনে প্রবেশ করলো মাহিন, মিষ্টি, মিথিলা। এতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে তারা একদম বিরক্ত হয়ে গেছে। তাদের কেবিনে আসতে দেখে ঋষিতার মা বলল, এরা কি হয় তোমার বাবা? ভদ্রমহিলার এই প্রশ্নে বিভ্রান্তিতে পড়ে গেল অভি। কি বলবে ভেবেই পাচ্ছে না সে। আমরা যে শুধুমাত্র বন্ধু, এটাকে তিনি বিশ্বাস করতে চাইবেন? হয়তো উল্টাপাল্টা ভেবে বসবেন। কিছু একটা ভেবে অভি সৌমিত্রার মিথিলার দিকে তাকিয়ে বলল, এরা হাজব্যান্ড ওয়াইফ। তারপর মিষ্টির দিকে ইশারা করে বলল, আমাদের বিয়ে ঠিক হয়েছে কিছুদিন আগে। সৌমিত্র ঘুরতে আসছিল মিথিলাকে নিয়ে, তাই আমাদেরও আসতে বললো ওদের সাথে। মেইনলি আমরা বিয়ে অ্যাটেন্ড করতে আসছিলাম। ঋষিতার বাবার বিশ্বাস হলো না তারা বিবাহিত। এদিকে মিথিলা মিষ্টি বুঝে গেলেও মাহিন বুঝলো না মিথ্যে বলার কারণ কি। সে কিছু বলতে যাবে তার আগে অভি ওর দিকে তাকিয়ে বলল, তুই বাইরে গিয়ে দেখ তো কোনো ডক্টর বা নার্স আছে কিনা। ঋষিতার মা এগিয়ে মিষ্টির সামনে আসলো। আরে মিষ্টি দুজন, তা তোমাদের হাতে চুরি কই? বিয়ের পর তো এসব পড়তে হয়, জানো না? ঋষিতা ওর মায়ের কথা শুনে হালকা হেসে বলল, বিয়ে করলে চুরি পড়তে হবে নাকি মা? আরো কিছুক্ষণ কথা বলার পর সবাই হসপিটাল থেকে বলেই ফুস করে ক্লান্তি নিঃশ্বাস ফেলল সে। মিথিলা ক্লান্তিতে সৌমিত্রর কাঁধে ঘুমিয়ে পড়েছে। মাথাটা কাঁধ বরাবর না থাকায় হয়তো অসুবিধা হচ্ছে মিথিলা। সৌমিত্র শরীরটা একটু নামিয়ে কাঁধে বালিশের মতো একটা জায়গা করে দিল। সাথে সাথে মিথিলার সিল্কি চুলগুলো এলো পাতারি ছোটোছুটি করতে থাকলো সৌমিত্র শরীর জুড়ে। মিথিলার চুল থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, যা সৌমিত্রর কাছে অসাধারণ অনুভূতির জন্ম দিচ্ছে। সময়টা এখানেই থেমে গেলে বোধহয় ভালো হতো। ওপাশ থেকে মিষ্টি বারবার অবিকে ধাক্কা দিচ্ছে এই প্রেমলীলা দেখার জন্য। অবি বিরক্ত হয়ে চুপ থাকতে বলছে মিষ্টিকে, আর মিষ্টি ঠোঁট বাঁকাচ্ছে। মাহিন গেমে এতক্ষণ জমে থাকলেও হঠাৎ সৌমিত্রর দিকে চোখ পড়ায় গলা কাঁপিয়ে গান ধরল, তোমার চুলের গন্ধে মাতাওয়ারা হয়েছি সন্ধ্যে সকাল অজান্তে। বলো, তোমার ছাড়া কি আছে আর আমার? সৌমিত্র মাহিনের দিকে বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। অভি ভ্রু কুঁচকে চোখ পাকিয়ে বলল, এখন সকাল বা সন্ধে না রে মাহিন, এটা দুপুরবেলা। সো তোর এই গান খাটবে না এখানে। মাহিন অসন্তুষ্ট হয়ে গেল অভির কথায়। মন খারাপের ভান করে বলল, কোথায় তোমার গানটা শুনে বাহাবা দিব, তা না করে অপমান? এটা কি মানা যায়? মিষ্টি মৌনতা কাটিয়ে মাহিনের দিকে কটমট করে তাকিয়ে বলল, তুই গেম খেল, পারলে গেমের ভেতর ঢুকে যা। বেশি বকবক করিস না তো, মাথা ব্যথা করছে অনেক। অতঃপর অভির দিকে তাকিয়ে বলল, এই যে আপনি তো একে নষ্ট করেছেন, এখন এই নেশা কাটানোর ব্যবস্থা করুন। আমি আবার কি করলাম বাবা? আমি কি ওকে বলেছি গেম খেলতে? সব সময় তুই আমাকে দোষ দিস কেন বলতো?